মেন রাস্তায় গাড়ি নিয়ে অপেক্ষা করছে শান্ত। নিঝুম বাসে ওঠার জন্য নিশ্চিত এখানেই আসবে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, একটু পরপরই রাস্তার দিকে খোঁজ নিচ্ছে। নিঝুমকে চমকে দেবার ইচ্ছায় তাকে ফোন করে কথাটাও জানায়নি, তাই একটু অস্থির লাগছে। শান্ত ফোন হাতে নিল। অন্যভাবে কথাটা তো জিজ্ঞেস করা যায়। কল করতেই ওপাশ থেকে নিঝুম ফোনটা তুলে ফেল, তড়িঘড়ি করে বলল, হ্যাঁ, আমি বাসা থেকে মাত্রই বের হয়েছি অশান্ত। কথা শুনে ও পাশ থেকে শান্ত ফট করে ফোনটা কেটে দিল। নিঝুম ভুরু কুচকাল। কি হলো কাহিনীটা? ফোনই বা করলো কেন? আর কেটেই বা দিল কেন? ফোন হাতে ঝাঁকিয়ে বলল, ফোনটাই কি আবার নষ্ট হয়ে গেল নাকি? ধ্যাত, চাই ভালো লাগে না। নাকি অশান্তর ফোনে টাকা শেষ? যাই হোক, আমার ফোনে কোনো টাকা নেই, কলেজে গিয়ে কথা হবে। বিড় করে কথাগুলো বলতে বলতে সামনে এগিয়ে যেতে লাগলো। মাঝ রাস্তায় দাঁড়িয়ে সামনে তাকাতে একটু থমকে দাঁড়ালো। চোখের চশমা ঠিক করে ভালো করে দেখতে লাগলো। আরে, কে এটা? অশান্ত নাকি? শান্ত হাত উঁচু করে নাড়ল। চাশমিশ হাসলো। ফোন করার তবে এই কারণ। ব্যাগটা শক্ত করে ধরে ছুট দিল সে। শান্ত অবাক হলো, নিঝুম এভাবে ছুটে আসছে কেন? এক ছুটে সোজা এসে দাঁড়ালো অশান্তর সামনে। তার মুখে একগাল হাসি। শান্ত তার গাল টেনে বলল, ছুটে আসার কি ছিল? এভাবেও হেঁটে আসা যেত। আমি তো খুশিতে ছুটে এসেছি অশান্ত। মিস চশমিশ, তোমার বাদরামি ছাড়ো এখন। একদম না। আচ্ছা, উঠো তবে গাড়িতে। হুম হুম। শান্ত গাড়ির দরজা খুলে দিল। নিঝুম উঠে বসলো। ফের নিজেও গাড়িতে উঠেই স্টার্ট দিল। দূরের চায়ের টঙে দাঁড়িয়ে এক কাপ গরম চা হাতে নিয়ে এত সুন্দর মুহূর্ত উপভোগ করলো তিতির। তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে, আর তারা দুজনে খুব খুশি। অন্যকে খুশিতে থাকতে দেখলে সত্যি ভালো লাগে। পুরো এক কাপ চা শেষ করার পর একটা কথাই মাথায় এলো, আচ্ছা, নিরু জানে তাদের সম্পর্কে? গাড়ি জ্যামে আটকে গেছে। এরই মধ্যে কিছু লোক নেমে পড়লো। পানি বিক্রি করছে, সফট ড্রিঙ্কস, চানাচুর, শসা, বাদাম এইসব। নিঝুম বাদাম নিল। জ্যামের মধ্যে বসে বাদাম খেতে ভালোই লাগে। নিঝুম দুই পা তুলে সিটে বসে আছে। শান্ত চোখ তুলে তাকাচ্ছে ওই সিগন্যালের দিকে, আবার ফিরে তাকালো চশমিশের দিকে। বাহ, এর আগে তো জ্যামে বসে থেকে এত ভালো কখনো লাগেনি, আজ লাগছে। চশমিশকে নিজের সামনে এভাবে বসে বাদাম খেতে দেখতে ভালোই লাগছে। নিঝুম বাদাম ছুলে শান্তর দিকে বাড়ল। শান্ত হাঁ করলো। সে হেসে তাকে খাইয়ে দিল। পুরো বাদামের খোসা সিট ময়লা হয়ে যাচ্ছে, তাতে কি? নতুন নতুন প্রেমী বলে সব কিছু কেমন রঙিন লাগে। না হলে অন্য সময় হলে তার প্রিয় গাড়ির ভেতরে এমন বেহাল অবস্থা দেখে কি কাণ্ড করতো সেই জানে। খেতে খেতে এবার বাদামও শেষ। জ্যাম সারছে না এখনো। অশান্ত বিরক্ত না হলেও নিঝুম বিরক্ত হয়ে যাচ্ছে। চোখের চশমা খুলে রেখে খোপা চুলগুলো এলোমেলো করে খোপা বাঁধল সে। অশান্ত হাঁ হয়ে এখনও সেই দৃশ্য দেখছে। জ্যামের মধ্যে কখন ছালো টেরই পেল না। পাবে কি করে? চোখ জোড়া তো আটকে রেখেছে অন্য জায়গায়। নিঝুমে ডালগানের চিবুকের কাছে তিলটা বড় সুন্দর, আবার তার কানে ছোট ছোট পাথর বসানো কানে দুল। খুঁটিয়ে দেখছে নিখুঁত তার দৃষ্টি। পেছন থেকে হর্নের আওয়াজে লাফিয়ে উঠল। নিঝুমও হক চুকিয়ে গেল। আরে জ্যাম ছেড়ে গেছে, ভাগ্যিস ছালো, না হলে তো মনে হয়েছিল এখানেই দিন দুপুর সব পার করতে হবে। আজ হঠাৎ এই সকালবেলা এমন জ্যাম লাগবে কখনো আশা করেনি। কঠিন জ্যাম। গাড়ি এসে থামলো। দুজন একসঙ্গে গাড়ি থেকে বের হতে বেশ বড়সড় এক ধাক্কা খেলো সকলে। আহিম, আফিন আর আহনাফের তো আগে থেকে সবটা জানা। রিয়া দিয়া কানাকানি করছে। তানিশা যেন এতেও অবাক হলো। তবে নীলের মুখ অনেকটাই শুকিয়ে গেছে। ওখানে তিন বন্ধুর কানাঘুষা শুনতে পেল। শান্ত আর নিঝুম সম্পর্কে জড়িয়েছে। কথাটা গলায় কাটার মতো বিঁধে গেল। না গিলতে পারছি আর না ফেলে দিতে পারছে। নিঝুম হেসে শান্ত দিকে ফিরল। শান্ত হেসে ফিরে আছে তার দিকে। আশপাশের উৎসুক জনতার আগ্রহ যেন কম নয়। তবে তাদের নিয়ে এত ভাবতে হবে তা তো হবে না। ক্লাস আছে, সেখানে যেতে হবে। নিঝুম এবার সেখানেই অগ্রসর হলো। নিঝুম ক্লাসের দিকে আসছে। এদিকে ভবনের বারান্দায় দাঁড়িয়ে তিথি আর ইফা দাঁড়িয়ে। ইফার চোখে মুখে কিঞ্চিত হাসি রেখা। যাক, দুজনের মাঝে তবে অভিমানের ঝড় খোলা গেছে। তিথি মৃদু হেসে ইফার ঘাড়ে হাত রেখে বলল, আর এসব নিয়ে ভাবিস না ইফা, সব কিছু আমাদের সহ্য হয়ে যায়, না হলে সহ্য করে নিতে হয়। তোর ভাগ্য যা কখনোই ছিল না তা তুই পাবি কি করে? ঠিক বলেছিস, আমি বুঝে গেছি। সবটা ঠিক হতে চলেছে। ছুটে কারোর আসার শব্দ। একমাত্র ছোটাছুটি করে শুধু চশমা পরে নিঝুম ছুটে এলো এখানে। ইফার মুখে তখন হাসি। তাকে দেখতে পেয়ে নিঝুম যেন একটু মিইয়ে গেল। না, সেই কথা এখনো ভুলে যায়নি সে, ভুলে যাওয়ার মতো না। তবে ইফা বেশ স্বাভাবিক। নিঝুমের গাল টেনে বলল, ভালোই তো প্রেম করছিস। হ্যাঁ, তাই তো দেখছি।
প্রেম জমে তো ক্ষীর হয়ে গেছে, তা আমাদেরকে তো একবারও জানালি না। আরে এমন কিছু না। এখনো না? নিজম হাসলো, মুখ ঢেকে সামনে এগিয়ে বলল, ধুর। তিথি অবাক হয়ে বলল, এত শরম পাবার কি তা আছে গো? তোমার কি বিয়া লাগছে নি? ইফা জোরে জোরে হেসে উঠল। নিজম ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। ইস, সবাই তাকে নিয়ে কেমন মজা নিচ্ছে, যা ভালো লাগে না। ইফা এসে এ পাশে তার হাতটা জড়িয়ে ধরল। সেই হাতের উপর নিজের হাত রাখলো নিঝুম। না, এবার বোধহয় সব ভুলে যাবার সময় চলে এসেছে। ভুলে যাওয়া দরকার। ভালোবাসা তো অনাকাঙ্ক্ষিত, যার তার যখন তখন যে কাউকেই ভালো লাগতে পারে। এজন্য তো আর তাদের সম্পর্ক নষ্ট হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা তো এখানেই, অশান্ত শুধু তাকেই ভালোবাসে, তবে সে কেন মনে রাখতে যাবে এমন কিছু? ক্যান্টিনের এদিকে বসেছে আলোচনা। তানিশার বিয়ের কথা শুনে সবার মুখ কালো হয়ে গেল। প্রত্যেকেই হতভম্ব। আহনাব নিশ্চুপ মনে চায়ের কাপে বিস্কুট ভিজিয়ে কামড় বসালো। তাকে এতটা নিশ্চুপ দেখে শান্ত খটকা লাগলো। বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। এমন তো হবার কথা ছিল না। সেদিন আহনাব নিজে তো বলল তানিশের সাথে কথা বলবে, তবে এখন কেন এটা হলো? সবার মধ্যে শুধু তানিশাই অনুপস্থিত। তাকে খুঁজতে বেরিয়ে গেল সে। বিষাক্ত চাহনিতে তার দিকে চেয়ে রইল অন্যজন। শক্ত হাতে চেপে ধরলো চায়ের গরম কাপ। আহনাব ভুল কুচকালো। তানিশা দাঁড়িয়ে তার সামনে। আবরাম স্যার পাক্কা 20 মিনিট ধরে কথা শোনাচ্ছে। সে মাথা নিচু করে শুনছে। এছাড়া আর কোনো উপায় নেই। আর সিগারেট খাবার সময় স্যার তাকে হাতে নাতে ধরে ফেলেছে। এরপরই শুরু হয়েছে লেকচার। তানিশা ঠোঁট কামড়ে ধরলো। মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে এবার। ইচ্ছে করছে এই মুহূর্তে একটা সিগারেট ধরিয়ে স্যারকে দেখিয়ে দিতে, কিন্তু পারছে না। এতটাও বেয়াদব সে নয়। আবরাম স্যার হঠাৎ মৃদু কণ্ঠে বলে উঠলেন, কদিন ধরে এসব খাওয়া শুরু করেছো? অনেকদিন তো হবে স্যার। তুমি কি রোজ স্মোক করো তানিশা? তানিশা ধীরে ধীরে মাথা নাড়ল। আবরাম স্যার বোধহয় এবার মারাত্মক রেগে গেছেন। শব্দ করে কেশু বলেন, রোজ কয়বার স্মোক করো? তানিশা হাত দিয়ে গুনতে লাগলো। হঠাৎ থেমে মাথা দুলিয়ে বলল, জানি না স্যার, মানে হিসেব নেই। একটা ছেলে হলে আমি মেনে নিতাম, তুমি একটা মেয়ে হয়ে কিভাবে পারো? স্যার, আপনার মনে হয় শুধু ছেলেদেরই কষ্ট বলে কিছু থাকে, মেয়েদের থাকে না? আবরাম স্যার একটু থমকালেন। শান্ত জলদি জলদি এদিকে হেঁটে আসছিল। স্যারকে দেখে থেমে গেল। ব্যাস হলো। স্যার বোধহয় এখানে ওর ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে। হঠাৎ ধমকে সুরে বলেন, চুপ করো, তুমি হয়তো ভুলে গেছো সব সমস্যার একটা সমাধান অবশ্যই থাকে। আচ্ছা, দেখি তোমার পকেটে কটা সিগারেটের প্যাকেট আছে? বেশি না স্যার, একটাই আছে, এই তো। স্যার হাত পেয়ে প্যাকেটটা হাতে নিল। বাহ, পুরো ভর্তি। শান্ত শুকনো ঢোক গিল। তানিশা ভালোভাবে ফেসে গেছে। এদিকে স্যার বলেন, এসব ছেড়ে দাও, বুঝলে? সেটা পরে ভেবে দেখব। কিন্তু স্যার, আপনি একটা কথা বলেন। কি? স্যার, আপনি লেকচার দিলে মনে হয় মা বাবা ধমকাচ্ছে। একটু সুন্দর করেও তো কথা বলতে পারেন, তাই না? আমি তোমার টিচার, বয়ফ্রেন্ড না। স্যার, আপনি সেটা হতেও পারবেন না। কি বললে? ও মানে স্যার, বলছি আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এসব আর সম্ভব না। তোমার বিয়ে? হ্যাঁ স্যার, এই তো সামনের মাসে, মোটে আর 1 মাস হাতে। ওহ, অভিনন্দন। যাক, তবে এবার থেকে ভালো হয়ে চলো। বলেই নিশ্চুপ হয়ে স্যার চলে গেলেন। তানিশা একবার ভাবলো স্যার থেকে প্যাকেটটা চাইবে, পরক্ষণে আবার চুপসে গেল। কি দরকার আরো দুটো কথা শোনার? পিছন থেকে মাথার চুল টেনে ধরল শান্ত। তানিশা চমকে পিছন ফিরল। তুই? এদিকে আয়, কথা আছে তোর সাথে। বলে তানিশার হাত ধরে এদিকে নিয়ে এলো। অতঃপর, এটা কি ঠিক হলো? কোনটার কথা জিজ্ঞেস করছিস? মনে হচ্ছে না তোর জীবনে একসাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটছে? ঘটছে তো, আমার বিয়ে। এটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আচমকে হেসে জবাব দিল তানিশা। শান্ত ক্ষীণ মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়ল। ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার বিষয়টা ফেলনা মনে হয়? তোর কাছে বোধ হয়। শুধু আমার একা নয়, তোর কাছেও মনে হয়। তুই এতদিন যা চেয়েছিলি তাই যখন এবার পেয়ে বসলি, তখনই মন উঠে গেল। এটা আদৌ সম্ভব? শেষ মুহূর্তে আমি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম শান্ত। বাহ, অনেক গর্ব নিয়ে কথাটা বললি দেখি। তানিশা হাসছে। শান্তর গা জ্বলে যাচ্ছে। এখন মনে হচ্ছে তানিশা ইচ্ছে করেই বেশি বেশি করছে। ক্রুদ্ধ দৃষ্টিতে লক্ষ্য করে তানিশার হাসির দিকে। তানিশাকে কিছু বলে ফেলার পূর্বে আবির্ভাব ঘটল আহনাফে। 2 হাত প্যান্টের পকেটে ঢুকে মলিন মুখে চেয়ে রইল শান্তর দিকে। শান্ত কিছু বলতে গিয়েও বলল না। দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে এলো। পিছন ফিরতে হলো না। কে এসেছে অনুমান করা যায়। তার উপস্থিতি নিজের শরীরে এক ধরনের উন্মাদনার সৃষ্টি। ইচ্ছে করে তাকে ভালোবাসতে, ভালোবাসার কথা বলতে। আহনাফ এসে দাঁড়ালো ঠিক তার পাশে, একটু দূরত্ব রেখে। নিশ্চুপতা আঁকড়ে ধরল।
একই সাথে দুজন ফিরল দুজনের দিকে, দৃষ্টি ওঠানামা করছে। তুমি কি চাও আমি ওর ভালোবাসার প্রমাণ দেই, আর সেটা হলো বিয়েটা আটকে দিয়ে? তুমি সত্যি বুদ্ধিমান আহনাফ। তুমি এটা জানো না, সেদিন বিয়ের কথাটা বলে তুমি আমায় কতটা চমকে দিয়েছো। তানিশা, আমি আজ অবধি ভালোবাসতেই জেনেছি, কিন্তু কখনো সেই ভালোবাসা আঁকড়ে ধরতে শিখিনি। যারা যেতে চেয়েছে যেতে দিয়েছি, তারা প্রাণপণে চেয়েছিল আমি তাদের আটকে রাখি, কিন্তু এই কাজটি আমি করিনি। এই জন্যই নিরুপমা তোমার হয়নি। ঠিক এই একই কারণে তুমিও আমার হবে না। অর্থ তুমি সত্যি বিয়েটা আটকানোর চেষ্টা করবে না? কখনো না, যা হবার তাই হবে, এখানে আমার কোনো হাত থাকবে না। ভালোবাসার মানুষকে এভাবে বলতে একবারও বাঁধলো না তোমার? এতটা নিষ্ঠুর তুমি আহনাফ। আহনাফ দীর্ঘ নিঃশ্বাস ফেল, কিছুক্ষণ দম আটকে রেখে কথা সাজাতে লাগলো। তার দৃষ্টি দুটি ওই তানিশার চোখের দিকে, অশ্রু জল করছে। মেয়েটা বোধহয় এখন কেঁদে দিবে। আহনাফ নিষ্ঠুর হতে পারে, কিন্তু কোনো নারীর কান্না সহ্য করার ক্ষমতা তা নেই। চোখ নামিয়ে ফেলল, কয়েক পলক মেঝেতে ফেলে আবার ফিরল, বলো। বললাম তো, যা হবার তাই হবে। তানিশা কাঁদলো না, মেয়েটা অনেক শক্ত বটে। হুট করে হেসে উঠল, অশ্রু আর হাসি মিশ্রিত তার মুখখানি বড্ড দাগ কাটলো আহনাফের মনে। নিশ্চুপ হয়ে গেল, দ্রুত পায়ে হেঁটে তানিশা চলে গেল। আহনাফ সেখানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। ভালোবাসা সত্যি খুব সহজ বিষয়। ভালোবাসতে সময় লাগে না, ধৈর্য লাগে না, কিন্তু সেই ভালোবাসা নিজের করতে বহু কষ্ট করতে হয়। সবচেয়ে বেশি কষ্ট হয় সেই ভালোবাসা ভুলে যেতে। নীরুকে যথেষ্ট ভালোবাসতো, তবুও নীরুর মনে হয়েছিল এই ভালোবাসা তার জন্য যথেষ্ট নয়। শুধুমাত্র কয়েকদিনের আলাপে নীরু তার মোহে আটকে গেছিল, তাকে ভালোবাসতে পারেনি। এই তিক্ততা তার মনকে আজও ক্ষতবিক্ষত করে দেয়। সে সেদিন আটকাতে পারেনি নীরুকে, শুধু ভালোবেসে গেছে, কিন্তু নীরুকে বোঝাতে পারেনি। আজ আবারও সেই একই ঘটনা ঘটছে। তানিশাও আজ তার ভালোবাসার প্রমাণ চাইছে। সে চাইছে আহনাফ তাকে আটকে রাখুক, নিজের করে বেঁধে রাখুক, কিন্তু এটা কি আদৌ সম্ভব? আহনাফ কখনো এমনটা ভাবেনি। তার কাছে তো ভালোবাসা মানে এমনটা নয়। তবে নারীরা কেন এমন হয়? কেন তারা বারবার ভালোবাসা নিয়ে সন্দেহ পোষণ করে? কেন চাই তার প্রেমিক তাকে নিজের কাছে আগলে রাখুক, তার জন্য সব কিছুর বিপক্ষে চলে যাক, পাগলামি করুক? এগুলোই তারা কি শান্তি পায়? আহনাফ চোখ বুঝলো, সে নিশ্চিত বিয়েটা হবে না। শেষ মুহূর্ত অবধি তানিশা অপেক্ষা করবে তার জন্য, অতঃপর নিজের বিয়েটা ভেস্তে দিবে। আজীবন একা থাকবে, দ্বিতীয়বার কাউকে ভালোবাসার কথা ভাববে না, কারণ তার কেউ নেই। একাই বাকিটা জীবন পার করবে, অথচ ফিরে আসবে না। রাগ অভিমান মনের মাঝে জমা রাখবে। শুধুই মনে হবে, ও যদি আমায় সত্যি ভালোবাসতো তাহলে কেন কিচ্ছু করলো না? অথচ সে জানেই না, সে এমন কিছুই করতে পারে না। অনেক মানুষই অনেক কিছু করতে পারে না, কি যায় আসে এতে? একবার আগুনে পুড়ে ছাই হয়ে গেলে দ্বিতীয়বার আর ভয় লাগে না। সব কিছুই বড্ড সহজ হয়ে যায়। হাতের কাগজগুলো ব্যাগে ঠিকঠাক করে রাখতে রাখতে পা বাড়িয়ে নিল নিঝুম। হুট করে কারোর সাথে ধাক্কা খেলো, দুপা পিছিয়ে যেতেই সে বাহু দুটো আঁকড়ে ধরলো। নিঝুম চমকিত, তার বিস্ময় দৃষ্টি এসে পড়লো ওই মুখের উপর। হঠাৎ হেসে উঠল, বলল, নীল আপনি? চোখে চশমা থাকতেও চোখে দেখো না তুমি নিঝুম? আরে দেখি তো, ওই খাতাগুলো রাখছিলাম বলে খেয়াল ছিল না। নীল হাসলো, হাত দুটো বাহু থেকে তখনও সয়নি। নিঝুমের মন ওদিকে তখনও যায়নি। পিছনে শান্তকে দেখতেই লাফিয়ে উঠল সে। নীল পিছন ফিরল, শান্তকে দেখে নিজের কথাগুলো মনে পড়ল। শান্ত চোখ থেকে অবশ্য আড়াল হয়নি, সে ঠিকই দেখেছে নীলের হাত দুটো আঁকড়ে ধরে আছে নিঝুমকে। নীল হাত ছেড়ে দিল, ছেড়ে দিতে বাধ্য হলো। নিঝুম হাত উঁচু করে নাড়ল। শান্ত হাসলো, তাড়াহুড়োই নীলকে বিদায় দিয়ে ছুট দিল শান্তর দিকে। এদিকে ছুটে আসতে গিয়েও আবারও ওষ্টা খেল অদ্ভুত। সাথে চারটা চোখ নিয়েও চলেও এই মেয়ের মন কোথায় থাকে শান্ত খুঁজে পেল না। সে এগিয়ে না ধরলেই পড়ে গিয়ে নাক ফাটাতো। শান্তর সাথে সাথে আরেকজনও আটকে উঠল, তার দৃষ্টি দেখল। উত্তেজনায় এক প্রকার হাত বাড়িয়ে উঠল, আবারও থেমে গেল, দ্রুত পায়ে হেঁটে চলে গেল। বুড়ো কুচকালো সে। নীলের হাব ভাব ভালো ঠেকছে না। এদিকে নিঝুম দাঁত এক পাটি বের করে হেসে বলল, অশান্ত। তুমি কি চোখে দেখো না চশমিশ? তা কেন হবে? এই যে আপনাকে দেখছি। শান্ত বিরক্ত হয়ে কিছু বলতে নিল, বলো না। থাক, বলে লাভ নেই। চশমিশ কখনো বদলাবে না, বদলানোর দরকার নেই, ওকে এভাবেই ভালো লাগে। মলিন কণ্ঠে বলল, চলো। একাই সামনে আগালো। পেছন থেকে নিঝুম চিমটি কেটে ধরলো তার শার্টের অংশটুকু। শান্ত তার দিকে ফিরল। নিঝুম হেসে উঠল, হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে এগিয়ে চলল দুজন। ওমা, এ কি! সবার সামনে হাত ধরে যাওয়ার দৃশ্য নজর লাগলো অনেকের। এখন তো সত্যি সত্যি মনে হচ্ছে তাদের মাঝে কিছু একটা চলছে তো বোধহয়।
কোলে মিকোকে নিয়ে নিজম পুরো ঘর ঘুরে বেড়াচ্ছে। শান্ত ফ্রেশ হয়ে এসে সোফায় চট করে বসে পড়ল। নিজম মিকোকে কোল থেকে নামালো, ছেড়ে দিল, এক পা করে পারলো। মিকো তাকে দেখে পিছু যাচ্ছে। হঠাৎ দুজনে ছুটতে লাগলো। শান্ত হুট করে চেঁচিয়ে উঠল। নিজম থেমে গেল, চুপসে গেল তার হাস্য উজ্জ্বল মুখ। শান্ত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি জানি হঠাৎ কিসের ভয় আঁকড়ে ধরল তাকে। ভয় তো লাগছে তাকে। ছুটে এসে আঁকড়ে ধরল নিজমকে। নিজম চমকে উঠল। ততক্ষণে সে শান্ত বুকের মাঝে, হাতের মুঠোয় শান্ত শার্টের অংশ। কম্পিত স্বরে বলে উঠল। কি হয়েছে অশান্ত? শান্ত জবাব দিল না, চোখ বন্ধ করে আঁকড়ে ধরল তাকে। বেশ কিছুক্ষণ দুজনে নীরব। বাহু ধরে শক্ত বাঁধনে বেঁধে নিল তাকে। মিকো হাঁ হয়ে চেয়ে আছে তাদের দুজনের দিকে। বোধে ভালো করে দেখা যাচ্ছিল না। কাছের টেবিলে লাফিয়ে উঠে পড়ল। হ্যাঁ, এবার মুখ দুটো দেখা যাচ্ছে। এভাবে জড়িয়ে ধরে আছে কেন তারা? তার যেন হিংসে লাগছে। কর্কশ গলায় মিয়াও বলে চেঁচিয়ে উঠল। দুজনে লাফিয়ে উঠল। মিকো স্বরে রাগ স্পষ্ট। দুজনেই আহমকের মতো চেয়ে রইল সেখানে। কিছুক্ষণ মিয়াও মিয়াও ডেকে হঠাৎ লেজ দেখিয়ে চলে গেল। নিজম অবাক কণ্ঠে বলল। ওর হঠাৎ কি হলো? আমি কি করে বলবো? কিন্তু আপনার কি হয়েছে অশান্ত? শান্ত শব্দপণে চেয়ে রইল নিজমের দিকে। হাত দুটো দিয়ে নরম গাল আঁকড়ে ধরল নিজমের। নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে কপালে চুমু খেল প্রাণ ভরে। নিজম শিউরে উঠল। তার হতভম্বিত মুখখানি দেখে হেসে উঠল শান্ত। তার মনে যে ভয়ের আশঙ্কা মুখ ফুটে তা বলল না, শুধু বলল। এভাবে ছোটাছুটি করো না চশমিশ, পড়ে যাবে। তোমার যে মন। মন কেন বলছেন? বলুন, চোখ বলুন। মন সায় না দিলে চোখ দিয়ে কি করবে বলো? নিজম ভুরু কুচকাল। শান্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল। আপনি বললেই আমি শুনতে কেন যাব অশান্ত? আমার কথা শুনবে না তুমি? একদম না। আমার জানা আছে কিভাবে কথা শোনাতে হয়। বলে নিজমকে ছুতে নিল। নিজমকে এত সহজে ধরা দেয়? সে ছুটছে, দুজনে ছুটছে একসাথে। তবে অশান্তর বেশি বেগ পেতে হলো না চশমিশকে ধরতে। ছো মেরে নিয়ে উল্টো পিঠে জড়িয়ে ধরল তাকে। নিজম ঘন ঘন শ্বাস ফেলে হাসছে। শান্তও হাসছে। তার দৃষ্টি ওই ঘাড়ের দিকে। চুমুটা খেতে যাবে অমনি মিকো এসে আবার চেঁচিয়ে উঠল মিয়াও বলে। এবারও দুজনে চমকে উঠল। নিজম ভুরু কুচকে বলল। এই তোর সমস্যা কি রে? মিকো ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে মিয়াও বলে উঠল। হাত দিয়ে থাবা মারল নিজমের পায়ে। নিজম লাফিয়ে উঠল। ভাগ্যিস হাত পায়ের নখ অশান্ত সেদিন কেটে দিয়েছিল। সে এখনও চেঁচিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন ধমকাছে। চশমিশ গুটিয়ে শুটিয়ে মেরে অশান্ত বুকের মধ্যে লুকিয়ে রইল। অশান্ত থতমত খেয়ে তাকিয়ে আছে মিকোর চেহারার দিকে। সেদিন ওর মেয়েলি স্বভাব নিয়ে যে মন্তব্য করেছিল তা কি আসলেই সত্যি? ও কি তবে হিংসে করছে চশমিশকে? কত বড় আশ্চর্যিত ঘটনা! অশান্ত হকচকিয়ে উঠল। মেয়েকে রাগ সে স্পষ্ট দেখতে পাচ্ছে। শাইলা বেগম খানিকটা বিস্মিত। আহনাফের হুট করে তার সাথে আলাপ করতে আসার ব্যাপারটা যে সহজভাবে নিতে পারছে না। তাও বাড়িতে না এসে অফিসে আসার ব্যাপারটা আরও বেশি আশ্চর্যজনক। আহনাফ ধোয়া ওঠা গরম চেয়ার কাপে চুমুক দিচ্ছে। আহনাফের স্বভাব চরিত্র সম্পর্কে শাইলা বেগমের ধারণা বেশ ভালো। আহনাফ যে খুব ঠান্ডা স্বভাবের এটা তিনি জানেন। আহনাফ চায়ের কাপ নিচে রেখে বলল। ধন্যবাদ। ধন্যবাদ দেবার কি আছে? তুমি আমার অতিথি। অতিথি আপ্যায়ন করাই তো ধর্ম। তবে এই ধর্ম আরও সুন্দর পালন করা যেত তুমি যদি বাড়িতে আসতে। আহনাফ ফিরে তাকালো। তার নিষ্পলক দৃষ্টি দেখে খানিকটা ভিমড়ি খেয়ে উঠলেন শাইলা বেগম। সত্যি বলতে এর আগে কখনো আহনাফকে এতটা নিখুঁতভাবে দেখার চেষ্টা করেনি। শুধুমাত্র মুখ চেনা যাকে বলে ততটুকুই। আজ হঠাৎ করে তার মনে হচ্ছে আহনাফ অতি সুদর্শন। তার দীর্ঘ পল্লব চোখের পাতা কিংবা এই বলিষ্ঠ দেহ সবকিছুই নজর কাটতে বাধ্য। এর মধ্যে ছেলেটা আকাশি রঙের একটা শার্ট পরে আছে। বিচ্ছিরি এই রঙে আহনাফকে এত ভালোভাবে মানিয়ে নেবার কারণে এই প্রথম এই রঙটাকেও তার ভালো লাগতে শুরু করেছে। আহনাফ মৃদু হাসলো, বলল। আন্টি, আপনি অস্বস্তি বোধ করবেন না। সরাসরিভাবে জিজ্ঞেস করুন আমি এখানে কেন এসেছি। সেটার আগ্রহ আমার হচ্ছে না তা না, আমি সত্যিই জানতে চাই তোমার এখানে আসবার কারণ কি, আর হঠাৎ আমার কাছেই আসতে কেন হলো? তুমি তানিশার ব্যাপারে কিছু বলতে চাও? বিয়ের ব্যাপারে? জি, তানিশা বিয়েটা করতে চায় না। এই কথাটা আমার তোমার মুখ থেকে শুনতে হবে এই আশা আমার ছিল না। তানিশা যে তার মত বিয়েতে দেয়নি সেই কথাটা আপনিও জানেন। তুমি বলতে চাইছো বিয়েটা আমার ইচ্ছেতে হচ্ছে, তানিশার ইচ্ছেতে না? আমি তাকে জোর করে বিয়ে দিচ্ছি? জি। আচ্ছা, এখন তুমি চাইছো এই বিয়েটা আমি ভেঙে দিই কারণ তুমি তানিশাকে বিয়ে করতে চাও?
জি। শায়লা বেগম হাসলেন। এই ছেলেটার সাহস আছে বটে, বুকের পাঠা না থাকলে এভাবে সহজ গলায় কেউ বলতে পারে না। আমার মনে হয় এতে তানিশারও মত আছে, সেও চায় তোমায় বিয়েটা করতে, তাই না? হুম। হুম, ভালোবাসা, দুজনের মাঝে ভালোবাসাবাসি চলছে, খারাপ না। বিয়ের আগে এসব ভালোবাসার মূল্য থাকলেও বিয়ের পর তা অর্থহীন। আপনি নিজের কথা বলছেন আন্টি। তিনি একটু চমকালেন, আশ্চর্য হয়ে হঠাৎ হেসে বলেন, তুমি দেখছি আমার ব্যাপার সমস্তটাই জেনে এসেছো। হ্যাঁ, খানিকটা নিয়েছি। আমি বড়ই অবাক হচ্ছি, কি কি জানো তুমি আমার ব্যাপারে? বেশি কিছু না। আপনি যে সাইক্রিয়েস্টের সাথে দেখা করতে চান, আই মিন ডক্টর আসমা বেগম, তিনি আমার মায়ের বান্ধবী। তারা দুজনেই একসাথে পড়ালেখা করেছিল। আমি শুধু তার সাথেই দেখা করেছি মাত্র। শায়লা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। এই ছেলেকে যতটা বুদ্ধিমান ভেবেছিল, এ তো তার চেয়েও বেশি। ধুরন্ধর বলা যায়। তিনি নিচে ফিরে ভাবছেন, আশ্চর্য হচ্ছেন না তার মেয়ে এই ছেলেকে ভালোবাসে বলে। এই ছেলেকে ভালোবাসাই যায়, কিন্তু সংসার করা যায় না। আচমকা আহনাফ বলে উঠল, আপনি ভুল করছেন আন্টি। কি কি বললে? আপনার কাছে ভালোবাসা মানে কি আমি জানি না, কিন্তু যাই হোক, সেটা ঠিক নয়। তুমি কি আমার মনের কথা পড়তে পারছো? একদম না, শুধু ধারণা করেছি মাত্র। আপনার ব্যাপারে অনেকটাই ধারণা আমি আপাতত করে ফেলেছি। আপনি একই সাথে ভালোবাসা আর টাকা পয়সা চেয়েছেন, কিন্তু আপনি হয়তো জানেন না এই দুই দুর্লভ জিনিস একসাথে পাওয়া যায় না। টাকা পয়সা থাকলে সব কিছুই পাওয়া যায়। মনে হয় না আপনার ধারণা আমি পাল্টাতে পারবো। এই ধরুন না, আমার মা ডক্টর আসমা বেগম আজকালকার নামি দামি ডাক্তারদের মাঝে একজন। আমার মা তার সাথেই পড়াশোনা করেছেন। ডক্টর আসমা নিজেই স্বীকার করেন তার চেয়ে আমার মা এগিয়ে ছিল। সে চাইলেই আজ তার থেকেও উপরে থাকতে পারত, কিন্তু আমার মা এসবের তোয়াক্কা করেনি। তিনি তার সব কিছু ছেড়ে দিয়ে একটিমাত্র জিনিস আগলে ধরেছে, তা হচ্ছে সংসার। তার এই আত্মত্যাগের কারণে আমার বাবার মনে মায়ের সম্মান অনেকটাই বেড়ে গেছে। কারণ মেয়েরা যখন কিছু আত্মত্যাগ করে, তখন ধরে নিতে তারা তাদের জীবনের একটি অংশ শেষ করে ফেলেছে। এই নিয়ে আমার মা কখনোই আফসোস করেনি, কারণ তিনি সুখে আছেন। তার কাছে এই পাওয়াটাই অনেক বড় পাওয়া। এখন একটা লজিক্যাল কথা বলি আন্টি, সেটা হচ্ছে আপনি চান তানিশার একটা বড় ঘরে বিয়ে হোক। এখন যদি আমার মা তখন সংসারের দায়িত্ব না নিয়ে নিজের কেরিয়ারের পেছনে সময় দিতেন, তবে আজ তারও একটা নাম থাকতো, সেই সাথে আমারও। তখন আপনি নিজেই চাইতেন তানিশার সাথে আমার বিয়েটা হোক। তখন টাকা পয়সার সাথে আর যাই হোক, একটা সুস্থ পরিবারে তার বিয়ে হতো বলে আমি মনে করি না। তানিশা আপনার মেয়ে হলেও তার আর আপনার মাঝে তফাৎ অনেকটাই। তুমি একজন ভালো লেকচারার হতে পারবে, তোমার বাবার মতোই একজন শিক্ষক। আমারও তাই ইচ্ছে। আমার যা রেজাল্ট, এর জন্য চাকরি পাওয়ার ক্ষেত্রে আমার চিন্তা ভাবনা নেই। আমি আজীবন একটা সাধারণ জীবনযাপন চেয়েছি। একটা ভালো চাকরি করব আর সংসার সামলাবো। তোমাদের বর্তমান অবস্থা অনুযায়ী আমার চিন্তা ভাবনা অনেকটাই মিডল ক্লাস আহনাফ। তাতে কি যায় আসে? সত্যি বলতে মিডল ক্লাস ফ্যামিলি তো আজকাল সুখী ফ্যামিলি হিসেবে আছে। শায়লা বেগম শব্দ করে হাসলেন। তার হাসির মাঝে উপহাসের চিহ্ন মেলা গেল। আহনাফ সেই কটাক্ষ তুলে নিল, বলে উঠল, আপনি যতই চেষ্টা করুন না কেন, এই বিয়েটা হবে না। এতে আমার কোনো হাত থাকবে না। আপনি নিজেই বিয়ে ভেঙে দেবেন। শায়লা বেগম জল শক্ত করলেন। তার ধৈর্যের সীমাবোধই এতটুকুই। আহনাফের ঠোঁটে কোণে এখনো হাসির কিঞ্চিত রেখা। সে বলল, আপনি হয়তো বুঝতেই পারছেন আমি অনেকটাই তৈরি হয়ে এসেছি। ছেলের ব্যাপারে খোঁজ নেওয়া আপনি বন্ধ করেননি, এখনও শেষবারের মতো চিন্তা ভাবনা করছেন। তুমি এবার আসতে পারো, আমার অনেকটা সময় আমি নষ্ট করে ফেলেছি। দুঃখিত, তবে আমার এটুকুই বলার ছিল। তোমার চিন্তা ভাবনা অনেক উঁচু, আমি সত্যি অভিভূত। একটুখানির জন্য হলেও মেনে নিচ্ছি তুমি মানুষের মন পড়তে পারো, তবে এটাও জেনে নাও এই বিয়ে না হলে অসুবিধে নেই। আমি এর চেয়েও ভালো একটা সম্বন্ধ ওর জন্য খুঁজে বের করব, কিন্তু আমি কখনোই তোমার সাথে ওর বিয়ে দেব না। কতটুকু শেষ করেই দম ফেলে শান্ত হবার চেষ্টা করলেন শায়লা বেগম। অনেকটাই উত্তেজিত মনে হচ্ছে তাকে। চোখে চশমা পরে আবারও আহনাফের দিকে ফিরলেন। আহনাফ স্নিগ্ধ এক হাসি দিয়ে বিদায় নিয়ে পেরিয়ে গেল। শায়লা বেগম বিমূঢ়। এই ছেলে চোখে মুখে এতটা আত্মবিশ্বাস দেখে তিনি সত্যি অবাক হলেন। আহনাফ বেরিয়ে যেতে তার অফিসের সবচেয়ে পুরনো স্টাফ ভিতরে প্রবেশ করলো। শায়লা বেগমের বেশ পুরনো বন্ধু আর পরামর্শদাতাও বলা যায়। গ্লাসের সবটুকু পানি শেষ করে ফেলেন শায়লা বেগম।
তার অতি পুরনো সহচর শাহিনুর ইসলাম উৎসুক কণ্ঠে বলে উঠল, ছেলেটাকে কেন, কি হয়েছে? অফিসের সবাই বলাবলি করছে। কি বলছে? আকাশকে আমি দেখেছি। সে যে আকাশ না তা আমি ভালো করে জানি, তবে অফিসের তেমন কেউ জানে না। তারা ওই ছেলেকেই তানিশার বাগদত্তা বলে ভেবে নিচ্ছে। আশ্চর্য কথা, আমি একজনকে বললাম ও তানিশার বাগদত্তা নয়। সে আফসোস প্রকাশ করলো, বিস্মিত কণ্ঠে বলল, ছেলেটি সত্যি অনেক সুদর্শন। তানিশাকে তার সাথেই যেন সবচেয়ে বেশি মানায়। অদ্ভুত হলেও সত্যি, আমারও এমনটা মনে হয়েছিল। শাইলা, আচ্ছা তোর কি মনে হয়? শাইলা জবাব দিল না, দম আটকে ঠোঁট পুরো চেপে বসে রইল শক্ত করে। তার চোখে মুখে রাগের ভাব স্পষ্ট। মিস চশমিশকে আজ অপূর্ব লাগছে। এটা আমার কথা নয়, জনাব অশান্ত সাহেবের কথা। বেচারা হা হয়ে চেয়ে আছে। নিজম আজ চশমা পরেনি, যার কারণে তার মুখের চেহারা সেদিনকার মতোই বদলে গেছে। আশ্চর্য, শান্ত হা হয়ে দেখছে। চোখে লেন্স পরে চশমিশ ভার্সিটিতে চলে এসেছে। এর মধ্যে কয়েকজন তাকে চিনতেও পায়নি, পারার কথাও নয়। আজ তাকে অন্যরকম লাগছে। একদম শান্ত, অবাকই তাই নয়, তার সাথে সাথে আহিম আর আফিমও বিস্মিত। নীল তো চশমিশকে দেখেই থমকে গেছে। এই মুখ তার চেনা, বহু চেনা। সে চিনে এই চশমিশকে। তার অভিভূত দৃষ্টিপাত মানছে না। চশমিশের দিকে এগিয়ে যাবার লোভ সে সামলাতে পারছে না, কিন্তু সে অপারগ, কারণ চশমিশ আজ অন্য কারণ। শান্ত এগিয়ে গেল তার আগেই। চশমিশ উদ্বিগ্ন হয়ে চেয়ে আছে। নীল পিছিয়ে গেল নিশ্চুপ হয়ে। তার মনের কথা কেউ টের পেল না। নিজম একগাল হেসে জিজ্ঞেস করলো, আমায় কেমন লাগছে অশান্ত? শান্ত মুখ বন্ধ করলো, কপালে এক টোকা মেরে বলল, অদ্ভুত লাগছে। অশান্তর চশমিশকে চশমা ছাড়া ভালো লাগে না। নিজম মুখ ভেঙচি মারল। তার সকল পরিশ্রম মাটিতে। এই অশান্ত মাথামোটা কিভাবে প্রশংসা করতে হয় তাও জানে না। পেছন থেকে রিয়া আর দিয়া এগিয়ে আসছিল। বলে উঠল, কে এটা? নিঝুম পিছন ফিরল। দুজনে একটু থতমত খেলো। একসাথে বলে উঠল, নিঝুম। আফিন বলে উঠল, দেখলে আমাদের নিঝুমের খেল। একদিন চশমা ছাড়া চলে আসায় তাকে কেউ চিনতে পারলো না। আমি নিজেই তো অবাক হয়ে গেছিলাম। হয়েছে, আজ অব্দি নিজের এক্স গার্লফ্রেন্ডের নামটাই মনে রাখতে পারলি না। তুই নাকি আবার নিঝুমকে মনে রাখবি, তবেই হয়েছে। আর তাছাড়া নিঝুমকে মনে রেখে আমার কি লাভ বলতো? শান্ত নিঝুমের হাত ধরে নিজের দিকে এনে বলল, তাই তো, মিস চশমিশকে একমাত্র শান্তই মনে রাখবে, আর কেউ না। ছাড় তো শান্ত, তোর মুখে ওসব কথা মানায় না। তা মানাবে কেন? আফিনের মুখে শুনে শুনে তো অভ্যাস হয়ে গেছে। এখন বাকিদের কথা ওই তেতোই লাগবে। নিঝুম চট করে হেসে উঠল। রিয়া বিরক্তি প্রকাশ করলো। তিথি আর ইফা এসে উপস্থিত এই মুহূর্তে। দিয়ার ফোনটা বেজে উঠল এইমাত্র। চোখে মুখে বিরক্তি প্রকাশ করে পড়ল, এই আহিম, তোর আর নাদিয়ার মাঝে কি হয়েছে বলতো? এই মেয়ে আমায় ফোন করে করে পাগল করে দিল। আহিম মুখে জবাব দিল না, চুল ঠিক করতে লাগলো। আফিন কিঞ্চিত হেসে পড়ল, মন ভরে গেছে তাই ছেড়ে দিয়েছে। তার কথায় তিথি চোখ বড় বড় করে ফিরে তাকালো আহিমের দিকে। আহিম হতভম্ব, চোখ মুখ শক্ত করে বলে উঠল, আরে এসব কি বলছিস? কেন? আগে তুই তো এসব বলতি। আহিম চুপসে গেল। তিথির দিকে ফিরে চাইবার সাহস আর তার নেই। ইফা মৃদু হেসে বলল, শান্ত ভাই, কথা শেষ হলে আপনার বউকে একটু ছাড়ুন, আমরা একটু কথা বলি। ইফা হাসলো, শান্ত হাসলো, নিজ মুখ ভেঙচি কাটলো। হাতখানা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে গেল। তার তিনজন চলে গেল। সবাই কথাবার্তা বলছে। শান্ত ফিরে তাকালো নীলের দিকে। সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখছে। নীলের চোখ মুখ অস্বাভাবিক। মাঝে মাঝে ওকে দেখলে কেমন ভয় ভয় লাগে শান্তর। নীলের দিকে এগিয়ে যাবার পূর্বে সে আনমনে পা বাড়ালো। শান্ত থেমে গেল। ক্যান্টিনের দিকে শান্ত, আহিম আর আফিন এগিয়ে গেল। ওই কোণের টেবিলে বসে তিন মাথায় একসাথে গল্প করছে। আহিম হাত দিয়ে ইশারা দিয়ে দেখলো। শান্ত হাসলো। ওদের এগিয়ে যেতে বলে ওদিকে চলে গেল। চশমিশের জন্য একটা আইসক্রিম কিনে টাকা মিটিয়ে পা বাড়াতে যাবে। অমনি দুই ছেলের কথাবার্তায় থেমে গেল। কেন জানি মনে হচ্ছে ওরা চশমিশকে নিয়েই কথা বলছে। শান্ত পিছনে দাঁড়িয়ে শুনছে। একটা ছেলে হাতে কোকোকলা নিয়ে বলল, এই যে ওই মেয়েটাকে দেখেছিস? কোন মেয়ে? ওই যে নিঝুম নামের। দেখ, আজও চশমা পরেনি। ওদিকে তাকিয়ে লাভ নেই। কেন, তুই জানিস না? ও তো শান্তর গার্লফ্রেন্ড। তুই দেখেছিস ওদের প্রেম করতে? না, তা না, কিন্তু সবসময় শান্তর সাথেই থাকে। তো আচ্ছা শোন, মেয়েটা সুন্দরী, চল দেখি কথা বলা ট্রাই করি। তুই আসলে পাগল হয়ে গেছিস। শান্ত জানতে পারলে আর রক্ষা থাকবে না। বোধহয় আসলে হয়ে গেছি। মেয়েটার সৌন্দর্যে পাগল, মত্ত প্রেমিক, সবই হওয়া যায়।
তাদের কথাবার্তা শুনে শান্ত এক প্রকার হেসেই দিল। হাসি শব্দে দুজনে পিছনে ফিরল। এদিকে ছেলেটা তাকে দেখে চুপসে গেল, অন্যদিকে ছেলে নিশ্চুপ, তবে ভয় পেয়েছে বোধহয়। শান্ত এক হাত তার ঘাড়ে ডাকলো। ছেলেটা তোতলাতে তোতলাতে বলল, সরি। ইটস ওকে। আমার গার্লফ্রেন্ডটা এত সুন্দর যে সবাই ওর প্রেমে পড়ে যায়, কি আর করার। কিন্তু তাই বলে চাঁদের সৌন্দর্য শুধু দূর থেকে দেখেই চোখ জুড়ানো যায়, কাছে ধরার সাহস করতে নেই। ছেলেটি শুকনো ঢোক গিলে মাথা তুলালো। শান্ত হেসে সামনে পা বাড়ল, একটা চেয়ার টেনে বসে পড়লো চশমিশের পাশে। আইসক্রিম এগিয়ে দেবার আগে পড়ল, আগে একটা প্রমিস করো, এরপর আইসক্রিম দেব। কি? কাল থেকে চশমা পরে আসবে। কেন? হ্যাঁ বা নাতে উত্তর দাও, তোমার আইসক্রিম গলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই তো গুড গার্ল, নাও আইসক্রিম খাও। চশমিশ শেষে আইসক্রিম নিয়ে নিল। আহিম শব্দ করল। আহিম হৃদয়ে হাত রেখে বলল, আহা কি ভালোবাসা, একটা কালো টিপ লাগানো দরকার, না হলে নজর লেগে যাবে। শালা, তোর নজরই আগে লাগবে, নিজে তো ঠিক করে প্রেম করতে পারিস না, আবার আমার প্রেমে নজর দিচ্ছিস। আহিম হাসলো। নিজুম আইসক্রিমে কামড় বসিয়ে বলল, আজ আহনাফ এলো না। তানিশাও আসেনি। বিয়ের খবর বলে যে ধামাকা দিয়েছে, এরপর মুখোমুখি না হওয়াই ভালো। কার বিয়ে? আরে অনেক কাহিনী, তুমি পরে বলবো, আমি আহনাফকে কল করে আসছি। বলে তিনজন উঠে চলে গেল। নিজুম এক মনে আইসক্রিম খাচ্ছে। তিথি গালে হাত দিয়ে বলল, সত্যি শান্ত ভাই কত রোমান্টিক, তোর বলার আগেই আইসক্রিম এনে হাজির। নিজুম হাসলো। ইফা বলে উঠল, খুব ভালোবাসে যে, তাই তো ছোট ছোট বিষয়েও নজর রাখে। ভাই নিজুম, এই ভালোবাসার আগলে রাখিস, সবার ভাগ্যে কিন্তু ভালোবাসা জোটে না। বড় সরল গলায় কথাগুলো বলে ফেল ইফা। নিজুম চোখের দৃষ্টি ফেলে দেখছে মেয়েটা হাসছে। সেও হাসলো, মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে আইসক্রিম খাওয়ায় ব্যস্ত হয়ে উঠল। বোধে ব্যস্ততা দেখাতে চাইছে, কে জানে। কঠিন সত্য আর তিক্ত অনুভূতির সাথে তার মন নিতে নারাজ, সে কারণেই তো সবটা এড়িয়ে যেতে চায়। শান্ত কয়েকবার আহনাফের ফোনে কল করতেই সেতু হলো। গাড়ি চালাচ্ছে বিধায় বেশিক্ষণ কথা হলো না। তানশা কল ধরে হ্যাঁ হু করে ফোন কেটে দিল। বেচারি মন বিষণ্ণ। বিশাল আকাশের দিকে তাকিয়ে শান্ত দীর্ঘশ্বাস ফেল। কি যে হচ্ছে সে কিছুতেই বুঝতে পারছে না। দাঁড়িয়েছিল কাঠগোলাপ গাছের ছায়, লক্ষ্য করলো অনেকগুলো ফুল মাটিতে পড়ে গেছে, তবে কোনটি আর আস্ত নেই, সবে পাড়িয়ে দিয়ে নষ্ট করে ফেল। শান্ত গাছের দিকে মুখ করে চাইল, একটি ফুল ঝরে এসে পড়লো তার মুখের উপর। আশ্চর্য, এটাই দরকার ছিল। ফুলটি হাতে নিয়ে একটি গানের লাইন মনে পড়ল, কাঠগোলাপের সাদায় মায়ে মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। সুরে গুনগুন করে সামনে এগিয়ে চলো। মিস চশমিশকে এই ফুলটি দেওয়া দরকার। বেশি দূর যেতে হলো না, মিস চশমিশ তো এদিকে আসছে। ওদের আগে শান্ত দাঁড়িয়ে রইল। নিজম যত এগিয়ে আসছে তত তার হৃৎপিণ্ড প্রবল হচ্ছে। এই দেখা নতুন নয়, তবে এই অনুভূতি বরাবরই নতুনত্বের স্বাদ দেয়। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি রেখা মুছে গেল। তার আগে যেন কে এসে তার জায়গা পুনরের দিকে হাত বাড়িয়েছে। নিজম হাসি মুখ করে লাফিয়ে এসে বলল, অশান্ত দেখুন, ফুলটা সুন্দর না? একদম তাজা ফুল। সুন্দর। নীল দিয়েছে আমায়, দিন তো কানে গুজে দিন। শান্ত হাসার ব্যর্থ চেষ্টা করলো। ফুল হাতে নিয়ে অনিচ্ছা সত্ত্বেও কানে গুজে দিতে বাধ্য হলো। নিজের ফুলটা ফেলে দিল মাটিতে। আর আশার মাঝে বাদশাত্ব নীল। সহ্য হচ্ছে না ব্যাপারটা, কিন্তু সে তো ওর বন্ধু, দুশ্মনী করতে পারে না। একা কাকতালেও হতেই পারে, তবে যাই বলে কিনা বেশি ভাবছে। আহনাফ ফুল দিয়েছে চশমিশকে, এটা জানা সত্ত্বেও তার মনে কি অনুভূতি আছে? তখন তো এমন সন্দেহ হয়নি, তবে আজ কেন হচ্ছে? আহনাফ আর নীল আলতা হবে কেন? দুজনেই তো সমান, কিন্তু তার মন কেন মেনে নিতে চাইছে না? দুজনেই একসাথে পা বাড়ালো, আর মেঝেতে পড়ে থাকা ফুল নিজম কুড়িয়ে নিল, সযত্নে রেখে দিল বইয়ের ভিতর। শান্ত হাসলো, কি অদ্ভুত তাদের ভালোবাসা। শুক্রবারের দিন নিরুপমা নিজমের ঘরে এসে ড্রয়ার খুলে জামা বের করতে লাগলো। উল্টো হয়ে শুয়ে থাকা সে লাফিয়ে উঠল, জিজ্ঞেস করলো, কি করছো? তোর জামা খুঁজছি। কোনটা? ওই সবুজ রঙের। কেন, কি করবে? তুমি তো শাড়ি পরেই অভ্যস্ত আপা, আজ হঠাৎ আমার জামা চাইছো যে? আমার জন্য না, তোর জন্য। পরে রেডি হয়ে নে, আমরা দুপুরবেলা বের হচ্ছি। কোথায় যাব? বিয়ের দাওয়াত আছে। বিয়ের দাওয়াত? কার বিয়ে আপা? আমার এক পুরনো বন্ধুর। তৈরি হয়ে নিস কিন্তু, ওই সবুজ রঙের জামাটাই পরিস। নিজম মাথা দুলালো। ইস, শুনে মজা লাগছিল। কতদিন পর তার বিয়ের দাওয়াত খেতে যাবে। আহা, কতদিন বিয়ে বাড়িতে যাওয়া হয় না, শুনেই মজা লাগছে। কিন্তু আপা তাকে গায়ে হলুদে নিয়ে গেল না কেন? বেশি মজা তো ওখানেই হয়।
দুপুরবেলা সেজেগুজে তৈরি হয়ে নিল দুজনে। নীরু হালকা মিষ্টি রঙের একটা শাড়ি পরলো, শাড়িতে তাকে বড়ই মিষ্টি লাগছে। নিঝুম হাসলো, ইচ্ছে করছে আপাকে একটা কালো টিপ দিয়ে দিতে। ইস, নজর না লেগে যায়। দুজন একসাথে বের হলো। বাসের নিচে নামতে নিঝুমে খটকা লাগলো। আরে এটা তো তিতির ভাই না? হ্যাঁ তাই তো, মুখ টিপে হেসে দিল। তিতির ভাই কেমন হাঁ করে তাকিয়ে আছে। আহা, তিতির ভাই আপাকে দেখে বেহুশ। নিঝুম বলে উঠল, তিতির ভাই মুখ বন্ধ করুন, এই না আপনার মুখে মাছি ঢুকে যায়। তিতির তার 32 পাটির দাঁত বের করে হেসে দিল। পেছনে লুকিয়ে রাখা হাত দুটোর সামনে বের করে আনলো হালকা গোলাপি রঙের কয়েকটা গোলাপ ফুল। সে পুরো নাচালো, খুব যত্নে গোলাপগুলো গেঁথে দিল নীরুর খোপায়। হেসে বলল, কাজটা তো ঠিক হলো না ভাই, শুধু আপাকেই দিলেন, আমি বাদ। আমি কেন দিব? তোমার মনের মানুষই তোমায় দিবে। নিঝুম লজ্জা মাখা মুখ নিয়ে মাথা নামিয়ে বলল, হয়েছে, দেবেন না বললেই হতো। তিতির হেসে হাতে থাকা শেষ গোলাপ তার দিকে বাড়িয়ে দিল। নিঝুম হেসে ফুলটা বাড়িয়ে নিল। নীরু বলে উঠল, আমরা তাহলে যাচ্ছি। যাও, অসুবিধা হলো আমায় ফোন করো, চলে যাব। নীরু মাথা নাড়ল। খেয়াল হলো অনেক আগে থেকে সামনে একটা সিএনজি তার করানো। কাজটা বোধহয় তিতির ভাই করেছে। দুজনকে একটুখানির জন্য একা ছেড়ে সে চলে গেল। তিতির বলে উঠল, যাওয়াটা কি ঠিক হচ্ছে? 100 বার এর শেষ আমিও দেখতে চাই। ঠিক আছে, যা তোমার মন চায়। আমি আসছি। নীরু, হ্যাঁ বড্ড সুন্দর লাগছে তোমায়। আমার হিংসে হচ্ছে অনেক। কারণ এই সৌন্দর্যের ভাগিদার আরেকজন হতে চলেছে। প্রিয়তম, আমি হিংসুটে হয়ে যাচ্ছি। নীরু হাসলো। সে সামনে পা বাড়ল। তিতির 2 হাত পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেল। যতদূর অবধি চোখ ততদূর অবধি দেখে যাচ্ছিল, আর যেন তাদের দৃষ্টি নামে না। সিএনজি এসে থামলো বাড়ির সামনে। নিঝুম হাঁ হয়ে চেয়ে আছে। এটা কার বাড়ি? তানিশার? তারা কার বিয়ে দাওয়াত খেতে এসেছে? তানিশার? নিঝুম ফিরে তাকালো নিরুপমার দিকে। শুকনো ঢোক গিলে হতভম্ব দৃষ্টিতে সামনে চেয়ে রইল। এটা কি সত্যি? তার হৃদয় ভয়ে কাঁপছে। আপাকে কিছু জিজ্ঞেস করতেও ভয় করছে। কিছু একটা যেন ঠিক হচ্ছে না, সব কিছু বেঠিক হয়ে যাচ্ছে। একটা গাড়ি এসে থামলো বাড়ির সামনে। দৃষ্টি ঘুরে তাকালো। এই গাড়িটি তার চেনা। মনের আশঙ্কা তৈরি হলো। যা ছিল তাই। গাড়ি থেকে বেরিয়ে এলো অশান্ত আর আহানাব। দুজনেই এসেছে তার বিয়েতে। 4 জনের এই অনাকাঙ্ক্ষিত চোখাচোখির জন্য কেউ তৈরি ছিল না। মনে হচ্ছে আজ সত্যি সত্যি এখানে কিছু একটা হতে চলেছে। নিঝুমের ভয় লাগছে। তানিশা তো পাগলের মতো আহনাবকে ভালোবাসতো, তাহলে আজ কেন এই বিয়ে করছে? এই প্রশ্ন তার অনেক দিনের, তবে এর জবাব তো ভয়ানক হতে চলেছে। এই আশা ছিল না। শান্ত মুখ ফিরিয়ে নিল, পা বাড়ল সামনের দিকে। তারা নিঝুমের ব্যাপারটা নীরু জেনে যাওয়ার সঠিক সময় এখনো আসেনি, তবে আহনাব পা সরাতে পারেনি। সে সত্যি নির্বাক, বাকরুদ্ধ। তানিশা এই কাজটি করার কথা সত্যি ভাবল। কিভাবে তাকে কষ্ট দেওয়া যায় সেসব ব্যবস্থা করে রেখেছে। এই ব্যাপারে একটু কৃপণতা করেনি, ঠিক যেমন নিরুপমা করেনি। বিয়ের কার্যক্রম প্রায় শুরুর দিকে। বিরাট এই বাড়ি আজ আলো সজ্জিত। অল্প স্বরে গান বাজছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মিডিয়া ভর্তি চারিদিকে। এতে বোঝা যাচ্ছে কত বড় বাড়িতে বিয়ে হতে যাচ্ছে তানিশার। সন্দেহ নেই শায়লা বেগম যথেষ্ট কষ্ট করেছেন, তবুও আজ তার চোখে মুখে ভীতির ছাপ। কেন এই ভয়? আহনাবকে গেট দিয়ে ঢুকতে দেখে ভয়ের আশঙ্কা যেন আরেকটু বেড়ে গেল। তড়িঘড়ি করে তানিশার ঘরে ঢুকলেন তিনি। হঠাৎ দরজা খোলার শব্দে তারা প্রত্যেকে দরজার দিকে ফিরে তাকালো। তানিশা শীতল গলায় বলে উঠল, কি হয়েছে মা? কথাটি শুনে ধপ করে বুকে ঠিকল। মেয়েটির চেহারায় মায়া মায়া ভাবখানি হৃদয় আকৃষ্ট করে ফেল মুহূর্তে। অস্ত্রসিক্ত চাহনি লুকিয়ে ফেলে বলেন, কিছু না, সাজা হয়ে গেছে, ছেলেপক্ষ তো এসে পড়লো। তানিশা মুখ ঘুরিয়ে আয়নার দিকে ফিরল। দিয়া হাতে চুড়ি পরিয়ে দিল। রিয়া হাতে নিয়ে গুজে দিল তানিশার খোপায়। লাল রঙের শাড়িতে তানিশাকে বেশ মানিয়েছে। তিনি মাথা নেড়ে আলতো করে দরজা ভিজিয়ে বেরিয়ে গেলেন। দিয়া হালকা রঙের লিপস্টিক হাতে তুলে নিল। তানিশা তাকে থামিয়ে দিল। এই লিপস্টিক সে পরবে না। দরজায় আবার শব্দ। এবারকার আওয়াজ ভিন্ন। তানিশা কিঞ্চিত পরিমাণ হেসে আয়নার দিকে চেয়ে রইল। দরজার প্রতিবিম্ব এখানে স্পষ্ট। নিরুপমার হাস্য উজ্জ্বল মুখ দেখে দিয়া চমকে উঠল। রিয়ার হাত থেকে ফুলটা পড়ে গেল। নিরুপমা এখানে কি করে সম্ভব? দুজনেই হতভম্ব চোখে চেয়ে আছে নিরুপমার দিকে। তানিশা উঠে দাঁড়ালো। কাচমাচু হয়ে ঘরে ঢুকলো নিঝুম। তানিশা আর আপাকে মুখোমুখি দেখে তার মুখ শুকিয়ে গেছে। সে জানে তার দুজনে কোনো অংশে কারোর থেকে কম না। মাঝে মাঝে তানিশার মাঝে আপার ভয়াবহ রূপ দেখতে পায়। এই জন্যই আজ বেশি ভয় লাগছে। মন বলছে এ বিয়ে হবে না। নীরু এগিয়ে গেল। তার চোখে মুখে কোনো সাজের ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না, তবুও তাকে অপূর্ব লাগছে। তানিশা নিশ্চুপ হয়ে ভাবছে, আহনাব তবে এই মোহে আটকে পড়েছে। আজও কি আটকে আছে জানতে বড় ইচ্ছে হয়। নিরুপমা কি করে মায়ের বিয়েতে ফেলে।
মায়া জিনিসটা কেন তার মধ্যে নেই। খুব সুন্দর লাগছে তোমায়। আমি তো বরাবরই সুন্দরী তানিশা, তবে আজ এই কথাটি আমায় তোমায় বলা উচিত ছিল। সত্যি বিয়ের সাজে যে কোনো মেয়েকেই অপসরা লাগে। তানিশা হাসলো। নীরু হাত রাখলো তার চিবুকে, উকি দিল সামনের দিকে। ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র থেকে লাল রঙের লিপস্টিক খুঁজে এনে দিল তানিশার হাতে, বলে উঠল, নীল রং হচ্ছে বিষাক্ত, তবু লাল রঙের বিষের কাছে এই নীল রং বড়ই তুচ্ছ। তুমি বরং এই লাল রঙে নিজেকে সাজিয়ে নাও, এটাই সবচেয়ে মানায় তোমায়। ঠিক বলেছ। তবে তুমি জানো কি, অধিকাংশ মানুষ মনে করে লাল রং বিষাক্ত আর নীল রং শান্তির প্রতীক, কিন্তু আদৌ তারা সত্যিটা জানে না। নীল রং বিষাক্ত বিষকে লুকিয়ে রাখে, ঠিক যেমন তুমি রাখো তোমার মায়ের মাঝে বিষাক্ত চাহনি। আমায় কেন আসতে বললে? আমার ভালোবাসার প্রমাণ দেখাতে। আহনাফকে তুমি এখনো চিনতে পারোনি? কখনো পারবে না এই বিয়ে আটকাতে, ওর পক্ষে সম্ভব না। সেটা তুমি স্বচক্ষে দেখে নিও। আমি আমায় ভালোবাসায় খুব বিশ্বাসী। সত্যিই যদি হয় তবুও আমার কোনো আফসোস থাকবে না তানিশা। তানিশা হাসির রেখা দীর্ঘ টানলো। নিজম শুকনো ঢোক গিলে বের হয়ে গেল। এই শীতের মাঝেও সে ঘেমে একাকার। তার ভয় লাগছে, ভীষণ ভয়। হুট করে তার হাত চেপে ধরল কেউ। নিজম আটকে উঠল। কিছু বুঝে ওঠার আগেই টেনে নিয়ে গেল ঘরের মধ্যে। নিজম নিশ্চুপ, হক চুকিয়ে চেয়ে রইল সামনের দিকে। শান্ত মুখ টিপে হাসছে। নিজমের ভর্ত মুখ দেখে হেসে পড়ল। আরে আমি নিজম চেঁচিয়ে উঠে পড়ল, অশান্ত, জানেন আমি কি ভয় পেয়েছিলাম? আরে আমি ছাড়া আর কার সাহস হবে আমার চশমিশের হাত ধরার? নিজম ঠোঁট চেপে রইল। শান্ত ছাড়িয়ে দিয়ে চর মারতে লাগলো শান্তকে। হাত ছাড়িয়ে দিয়ে চর মারতে লাগলো শান্তকে। শান্ত হাসছে। নিজমকে রাগিয়ে দিয়ে শান্ত এখন হাসছে। হুট করে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিল। নিজম নিশ্চুপ। হঠাৎ মলিন কণ্ঠে বলে উঠল, আমার খুব ভয় হচ্ছে অশান্ত। কেন? আমার সাথে তো আছো। কাকে ভয় হচ্ছে? নিরুপমাকে? না, এই বিয়ে নিয়ে। কোন বিয়ে? কার কথা বলছো? তোমার আমার বিয়ে তো এখনো অনেক দেরি। প্রেমটাই তো ঠিকমতো জমে উঠছে না, আর তুমি বিয়ের কথা ভাবা শুরু করলে? ছি, বড্ড লোভী তুমি চশমিশ। তানিশার বিয়ের কথা বলছি। ভেতরে আপা আছে, কি ঝড় লাগতে যাচ্ছে আপনি জানেন না। শান্ত বাঁকা হাসলো। নিজম চোখের চশমাটা ঠিক করে বলল, কি ভাবছেন আপনি? মজা দেখবে চশমিশ? কিসের মজা? অপেক্ষা করো, খুব মজা দেখতে পাবে আজ। নিজম মাথা নাড়ল। শান্ত আবারও এগিয়ে এলো। নিজমের হাতটা ধরে বলল, বড্ড সুন্দর লাগছে তোমায়। এত কেন সেজে গুজে এসেছো? তোমার বিয়ে নাকি আজ? যদি বিয়ের কাজটা লেগে যায় সেই কারণে। শান্ত চট করে চশমিশের কান টেনে ধরে বলল, কি বললে বলো? বিয়ের এত শখ, এত দূরে চলে গেছো, তাও আমায় ছাড়া। কত সাহস তোমার! নিজম হি হি করে হাসলো। শান্ত হাসলো। এগিয়ে এসে নিজমের কানের কাছে ফিস ফিসিয়ে পড়ল, দূরে কিন্তু আমিও যেতে পারি চশমিশ। একবার বলেই দেখো না, বাসর করার জন্য ঘরটা কিন্তু খারাপ না, আর সময়ের ব্যাপার, সেটা না হয়। অশান্ত। শান্ত শব্দ করে হেসে উঠল। নিজম লজ্জের চোখ নামিয়ে ফেলেছে। হঠাৎ করে আপার স্বর তাকে খুঁজছে। নিজম এবার ভয়ে জড়সড় হয়ে গেল। অসন্তর সাথে কথা বলতে বান করে দিয়েছে। একসাথে এখানে আছে জানলে আর রক্ষে নেই। চট করে তার পিছনে লুকিয়ে পড়ল। শান্ত নিজেও তটস্থ। নিরুপমা আগাতে আগাতে এদিকে আসছে। রুমের দরজাও অনেকটা খোলা। একবার উকি দিলেই হলো। নিরুপমা দরজায় হাত রাখলো। শান্তর শ্বাস রোধকর অবস্থা। হঠাৎ করে আরো একজনের আওয়াজ, কে? আহনাফ। যাক যাক, দম ফেলো তবে, বিড়বিড় করে প্রশংসা করলো। যাক, এই বেটা আজ তবে ঠিক সময় এসেছে। নিরুপমা মিষ্টি হেসে ফিরে তাকলো আহনাফের দিকে। আহনাফের থমথমে মুখ, স্থির চাহনি, দুই হাত প্যান্টের পকেটে রেখে পড়ল। কেমন আছো? কথাটা বোধ হয় আমার জিজ্ঞেস করা উচিত। আহনাফ চেয়ে রইল, জবাব দিল না। নীরু হেসে বলল, আবারও ভালোবাসা হারাতে বসেছ? সত্যি তুমি বড্ড মেরুদণ্ডহীন আহনাফ। আহনাফ কিঞ্চিত হাসলো। নিরুপমার মুখের হাসি মূর্ছা গেল। আহনাফ বলে উঠল, এই মেরুদণ্ডহীন মানুষকে কষ্ট দেওয়ার সুযোগটুকু হাতছাড়া করতে চাও না কেন? ভালো লাগছে, তুমি ভালো লাগে, তোমায় কষ্ট পেতে দেখলেও ভালো লাগে। যাক, ভালো লাগলো বললে তবে। আমি তো ভাবলাম আমায় বললে তোমার চোখের বিষ। না, তুমি বিষ না, বিষ তো জটিল পদার্থ। তুমি তো স্বচ্ছ ও সরল, কিন্তু মেরুদণ্ডহীন। তোমায় শুধু ভালোবাসা চাই, বিনিময়ে ফেরত পাওয়া সম্ভব না। আহনাফ নিশ্চুপ হয়ে কটাক্ষ বাক্যগুলো গিলে নিল। শান্তর পিছনে দাঁড়িয়ে প্রত্যেকটা বাক্য শুনল নিজম। ভীষণ খারাপ লাগলো তার। কেন আপা এইভাবে কথাগুলো বলল আহনাফকে? তাকে তো কখনোই মেরুদণ্ডহীন বলে মনে হয়নি তার। তবে আপা কেন এইভাবে বলল? তার যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি খারাপ তো অশান্ত লাগলো। সে মলিন কণ্ঠে বলে উঠল,
তুমি যাও চশমিশ, আমি পরে তোমার সাথে কথা বলছি। বলেই বেরিয়ে গেল। নিজম দীর্ঘ নিঃশ্বাস পেল। বরপক্ষের গাড়ি চলে এসেছে, ভিড় জমেছে সেখানে। বাড়ির ছাদের এক কোণায় দাঁড়ানো শান্ত আর আহনাব, দুজনের হাতেই ক্যান। আহনাব ক্যানের বোতলে চুমুকতে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল আকাশের দিকে। সোনালি রঙের শেরওয়ানিতে মানিয়েছে তাকে। তার পিছন পিছন আরও গাড়ি এসে ভিড়ল। একটা গাড়ি এসে চোখে পড়ল শান্তর। সে ভুর কুচকালো, বাবা এসেছে। হ্যাঁ তাই। কবির চৌধুরী বের হলেন গাড়ি থেকে। শান্ত এতটাও আশা করেনি। তার কি তবে বরপক্ষ হিসেবে এলো? তাকে দেখতে পেয়ে আকাশ নিচ থেকে এগিয়ে গেল। বোঝা যাচ্ছে তার কাছে বাবার সমান অনেক। খিলখিলি হেসে উঠল। এই সুযোগটা কাজে লাগানো যাক। শান্ত রহস্যময়ভাবে হাসলো। দুজনেই নেমে পড়ল। গেট ধরা হয়েছে। তানসার কিছু কাজিনরা এসে জড়ো হয়েছে। সকলে নিজেকে শালিকে বলে দাবি করছে। টাকা না দিয়ে গেট ছাড়া যাবে না। আহনাব আর শান্ত দুজনেই সিঁড়ির করে দাঁড়ানো। আহনাব কিছুটা আঁচ করতে পারছে। শান্ত নিশ্চিত কিছু একটা ভেবে রেখেছে। চারিদিকটা ভালো করে দেখে নিল। দরজার ঠিক উপরে একটা বালতি ঝুলছে। দড়ি ধরে আছে নীল। আইম আর আফিন এক কোণায় দাঁড়িয়ে কিছু মেয়েকে সাথে নিয়ে সলা পরামর্শ করছে। আহনাব ঠোঁট কামড়ে ধরল। আকাশ বেশ ভালো টাকা পয়সা দিল। এবার ভেতরে প্রবেশের পালা। শালিগণ তার পদতলের সামনে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। সকলে আগ্রহ তার হাসির তামাশা দেখে। শায়লা বেগম হাসছেন। তার পাশে গম্ভীর দৃষ্টিতে চেয়ে আছেন তার স্বামী মহোদয়। নিরুপমা এক কোণায় দাঁড়িয়ে হুট করে ছুটে এলো নিঝুম। নিরুপমা তার দিকে ফেল। এতক্ষণ কোথায় ছিল তা জিজ্ঞেস করতে যাবে, অমনি এক কাণ্ড ঘটল। সকলে হতভম্ব। আকাশের উপর বালতি উপর করে পড়ে গেল। রক্তের মতো লাল রঙে আবিষ্ট তার পুরো দেহ। হতবাক দৃষ্টিতে চেয়ে রইল সে। কি হয়েছে তা বুঝতেই কিছুটা সময় লাগলো। এরই মধ্যেই কিছু মেয়ে ছুটে এসে নীল রঙের আবির মাখিয়ে ভোদুর দিল। আকাশকে সকলের সামনে জোগাড় বানিয়ে চালো একদম। মিডিয়া উপচে পড়ে তার ছবি তোলায় ব্যস্ত। আকাশের রাগান্বিত চেহারে বোঝার উপায় নেই। তার সামনে দাঁড়ানো আহনাব আর শান্ত। দাঁতের দাঁত চেপে সেদিকে রক্তচক্ষু দৃষ্টিতে চেয়ে রইল। সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা রিয়া আর দিয়া মুখ টিপে হেসে উঠল। শান্ত হাসছে নীরব স্বরে। মাঝখান থেকে নিঝুম শব্দ করে হেসে উঠল। সকলে এমনভাবে তাকালো তার দিকে। সে চুপসে গেল, গিয়ে লুকালো আপার আঁচলে। আকাশের গার্ডেরা এসে কোনো মতে মিডিয়াকে থামালো। আহনাব পিপি করে বলল, দারুণ। আমিও দেখি এই জোকারের সাথে কি করে তানিশার বিয়েটা হয়। সকলে তড়িঘড়ি করে ছুটে গেল আকাশের দিকে। শায়লা বেগম অনুশোচনায় লুটিয়ে পড়লেন। লজ্জায় কথা বলার সাহস পাচ্ছে না। আকাশের আব্বাজান তো বিরাট হইচই বাঁধিয়ে বসলেন। এক প্রকার বলেই বসলেন এই বিয়ে তিনি দিবেন না। আকাশ ঠান্ডা স্বরে সকলকে থামালো। শায়লা বেগম অস্থির হয়ে উঠলেন। সম্মুখে আহনাফের দিকে ফিরে কোমল স্বরে বলেন, এই কাজটা কে করেছে? তার দৃষ্টি ছিল আহনাফের দিকে। মনে সূক্ষ্ম এক বাসনা, এটা আহনাফের কাজ। তার রাগের মাত্রায় সকলে তটস্থ। হঠাৎ পাশ থেকে শান্ত চেঁচিয়ে উঠল, বলল, আমি করেছি এসব আন্টি। সকলে মুখ ফিল। শান্ত সকলের দিকে শীতল দৃষ্টিতে চেয়ে আছে। শায়লা বেগম স্তব্ধ। আকাশের আব্বাজান হম্বিতম্বি করে তার দিকে ছুটে গেলেন। আকাশ কোনোভাবে তাকে থামিয়ে দিয়ে নিজে এগিয়ে গেল। রেগে গিয়ে কলার টেনে ধরল। শান্ত তখনও নিশ্চুপ, স্থির দৃষ্টিতে চেয়ে আছে। নিজ মুখে হাত দিয়ে নির্বাক হয়ে রইল। কি হবে এখন? আকাশ বলল, হাউ ডিয়ার ইউ, তোমার কোনো ধারণা আছে এই জন্য আমি তোমার কি হাল করতে পারি? না, পারো না, সেই ক্ষমতা তোমার নেই। ইউ বলে হাত উঠালো তাকে মারার জন্য। মাঝপথে থেমে গেল একজনের আদেশে। আকাশ ফিরে তাকালো। তার সাথে সাথে সকলে। শায়লা বেগম ছুটে এসে আকাশের কাছে গিয়ে বলল, ও শান্ত চৌধুরী, কবির চৌধুরীর একমাত্র সন্তান, ছেড়ে দাও ওকে। আকাশ রক্তবর্ণ দৃষ্টি তবুও সরল না। অনেকটা বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। শায়লা বেগম যথেষ্ট ঠান্ডা গলায় জিজ্ঞেস করলেন, এটা তুমি কি করলে বাবা? শান্ত জবাব দিল না। কবির চৌধুরী এগিয়ে এলো। আকাশ নিশ্চুপ। তার বাবা কিছু বলতে যাচ্ছিল, সে তাকেও থামিয়ে দিল। একদল জনগণের সামনে কবির চৌধুরী ছেলেকে প্রশ্ন করলেন, এমনটা কেন করলে? বাবা, তানিশা আমার বেস্ট ফ্রেন্ড। আমি তো তাই সম্পর্কে শালক। এখন বাদার ইন লোর সাথে একটু মজা তো করতেই পারি। আমি আর একটা শেরওয়ানির ব্যবস্থা এখনই করে দিচ্ছি। আপনি হয়তো জানেন না, এমন এক্সপেন্সিভ শেরওয়ানির ব্যবস্থা আমার কাছে কোনো ব্যাপারই না। আকাশের আব্বাজান কিছু বলতে গিয়ে কথাটা গিলে নিলেন। এতক্ষণে বোধহয় কবির চৌধুরীকে তিনি চিনতে পেরেছেন। আকাশ অতিশয় ভক্তি রেখে বলে উঠল, স্যার ইটস ওকে, আমি ব্যবস্থা করে নিচ্ছি। না, ক্ষতি যেহেতু আমার ছেলে করেছে, এর ক্ষতিপূরণ আমিই দিব। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, এর মধ্যেই নতুন শেরওয়ানির ব্যবস্থা হয়ে যাবে। বিয়েটা আজই হবে। মিস্টার চৌধুরী ছেড়ে দিন, ওরা বন্ধু বান্ধব একটু মজা করেই করে ফেলেছে। ওরা তো কিছুই করেনি,
আমার এক বান্ধবীর বিয়েতে তার বরের লেজে গোবরে অবস্থা করেছিলাম, সেখানে তো এটা তুচ্ছ ব্যাপার। বলে আচমকা হেসে উঠলেন। ছেলের পিঠ চাপড়ে বলে উঠলেন, আই এম প্রাউড অফ ইউ মাই সন। তোর মনে আছে ইসমার বিয়ের কথা? মনে থাকবে না আবার? যেই কাণ্ড করেছিলে তুমি। তোরা এখন আমার হাজব্যান্ডকে নিয়ে মজা নিচ্ছিস? তিনি আর তানিশার বাবা হেসে উঠলেন। বলে রাখা ভালো, তানিশার বাবা আর কবির চৌধুরী সেই কলেজ লাইফ থেকেই বন্ধু। তাদের একমাত্র কমন ফ্রেন্ড সেই ইজমা ও এখানে উপস্থিত। কবির চৌধুরী রসিকতা করে বলেন, তোর হাদারাম হাজব্যান্ডকে কোথায় রেখে এলিস মা? হেসে উঠল পদ্মকে। ইজমা ঠোঁট চেপে এগিয়ে এলো, শান্ত দিকে ফিরে কান টেনে বলল, প্রথম থেকে মনে হচ্ছিল এটা তো ছেলে, তবু বেচারার ভদ্রমুখ দেখে ভাবা বাদ দিয়েছিলাম, এখন একদম নিশ্চিত হলাম। শান্ত হেসে উঠল। পরিস্থিতি কোনোভাবে শান্ত হতে শুরু করেছে। এমনভাবে পরিস্থিতি বদলে যাবে এটা ভাবতে পারেনি নিঝুম। সত্যি অশান্তর বাবা এখানে প্রধান চরিত্র বলে বাজিমাত করলো। নিরুপমা মিনমিনিয়ে বলে উঠল, যেমন বাপ তার তেমন ছেলে। সবাই আবারও বিয়ে বাড়িতে ব্যস্ত হয়ে উঠল। নতুন শেরওয়ানির ব্যবস্থা করা হচ্ছে। আকাশকে একটা ঘরে পাঠানো হলো ফ্রেশ হতে। শান্ত এখনও কবির চৌধুরীর পাশে। সে হেসে ফিসফিসিয়ে পড়ল, কাজটা তুমি ঠিক করলে না বাবা। তুমি চাও না বিয়েটা হোক? একদমই না। বেশ, তবে বিয়েটা ভেস্তে দাও। শান্ত চমকে উঠে ফিরে তাকালো। কবির চৌধুরী মুচকি হেসে বলল, তবে খেয়াল রেখো দোষটা যেন তোমার ঘাড়ে এসে না পড়ে। যদি এমনটা হয় তবে মাঝে আমাকে আসতেই হবে। তাদের কথা শুনে তানিশার বাবা মৃদু হাসলেন। কবির চৌধুরী অবাক কণ্ঠে বললেন, অনেকেই তো দেখি চাইছে না বিয়েটা হোক, ব্যাপার কি? দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হবার প্রস্তুতি। এদিকে মেহমানদের খাবারের আয়োজন শেষ হতে চলল। অন্যদিকে আকাশ আবার নতুন করে তৈরি হয়ে গেল। তাকে এখনো আগের মতোই চমৎকার লাগছে। আয়নার সামনে নিজেকে দেখে ভাবতে লাগলো, সে যাই করুক না কেন, এই বিয়ে তো আজ হবেই হবে। শান্ত বরের দরজার পেছনে দাঁড়িয়ে। ভেতরে বর্ষ আরও বেশ কয়েকজন আসে। নীল আর আফিন ফন্দি করে বাইরে থেকে দরজা হুট করে বন্ধ করে ফেল। ভেতরের সকলেই তৎক্ষণাৎ এসে দরজা ধাক্কানো শুরু করলো। আকাশ ঠোঁট চেপে রাগ নিবারণের চেষ্টা করলো। এত বড় অপমানের আবারও এরকম কর্মকাণ্ড, তার রাগ সামলানো মুশকিল। তিন বন্ধু মিলে মুখ টিপে হাসতে লাগলো। এই আকাশকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। একবার না পারিলে দেখো শতবার। যদি একবারে শিক্ষা না পায় তবে শতবার শিক্ষা দেবার চেষ্টা করবে। তিন বন্ধু সামনে এগিয়ে গেল। কটাক্ষ দৃষ্টি দুটি উপেক্ষা করতে পারল না কেউ। থমকে দাঁড়ালো। শাইলা বেগম এগিয়ে এলেন শান্তর দিকে। শব্দ করে শ্বাস ফেলে পড়লেন, আমি তোমার থেকে এমনটা আশা করিনি শান্ত। শান্ত দৃষ্টি নিচুতে শাইলা বেগম এগিয়ে গেলেন। দরজা খুলে দিতেই লোকবল সব বেরিয়ে এলো। শান্তকে চোখের সামনে দেখে রাগ যেন ঝরে বেড়ে গেল। শাইলা বেগম তৎক্ষণাৎ চট করে বলে উঠলেন, দেরি হয়ে যাচ্ছে বাবা, তুমি গিয়ে বসো, আমি তানিশাকে নিয়ে আসছি। আপনি যান মা, আমি নিয়ে আসছি ওকে। মা বাবা, এখন থেকে হাত করার ধান্দা? ওয়েট কর বাচ্চু, খেল এখনো বাকি, আরো অনেক কিছু করা বাকি। বলে বাঁকা হাসলো সে। তানিশা নিজের ঘরে পায়ের উপর পা তুলে বসে সিগারেট খাচ্ছে। দরজায় নক পড়ল। তনিশা ঘাড় ফিরে তাকালো। রিয়া আর দিয়া উঠে দাঁড়ালো। আহনাবকে দুজনে নিশ্চুপ হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তানিশা তখনও নিজের জায়গায় চুপটি করে বসা। আহনাব এগিয়ে এলো, এসে সামনে দাঁড়ালো তার। তানিশা চোখ তুলে তাকালো তার দিকে। হাতে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া উড়ে যাচ্ছে শূন্যে। আহনাব কিঞ্চিত পরিমাণ হাসলো। তানিশা শব্দ করে হেসে পড়ল, উপহাস করছো? আমার অবস্থা দেখে হাসি পাচ্ছে তোমার? আহনাব দীর্ঘ নিঃশ্বাস ফেল। তানিশা জ্বলন্ত সিগারেট ছুঁড়ে ফেলে। আহনাবের দৃষ্টি তখনও তার মুখের দিকে। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে সে। বলে উঠল, তোমার অবস্থা আমার থেকে শোচনীয় নয় তানিশা। তানিশা মুখটা উঁচু করলো। তার সামনে চুলগুলো এলোমেলো হয়ে বের হয়ে আছে। নিষ্প্রাণ তার মুখ, নিশ্চল দৃষ্টি, চোখের আকুতির ছাপ। কিসের আকুতি? তাকে ভালোবাসার, তাকে নিজে করে নেওয়ার। আহনাব হাত বাড়িয়ে তার গাল স্পর্শ করলো। সুরে উঠল সে। চোখ থেকে দু ফোঁটা নরজল গড়িয়ে পড়লো। চিবুক পেয়ে আঁকড়ে ধরলো আহনাবের ব্লেজারের অংশটুকু। নিজেকে গুটিয়ে তার বুকের মধ্যে কাঁদতে লাগলো নিশ্চুপ হয়ে। আহনাব নিস্তব্ধ নিষ্প্রাণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? আমিও জানি, তুমিও জানো এই বিয়ে কোনোভাবেই হবে না। তাহলে তোমার ভয়টা কোথায় তানিশা? তানিশা ব্যাকুল হয়ে উঠল। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো আহনাবকে। মুখ ফুটে বলে উঠল, আমি তোমায় ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কারণ নই, কারো হতে পারবো না। এই সত্যটা তুমি কেন মেনে নাও না? আমি জানি সেটা। মুখ তুলে ফিরে তাকালো তার মুখশ্রীর দিকে। চোখের জলে মিশে যাচ্ছে মুখটুকু।
অশ্রুসিক্ত নয়ন দুটি ক্ষত বিক্ষত করে দিচ্ছে আহনাফের মন। চোখের মণিকোঠায় ছোটাছুটি বন্ধ করে দিয়েছে, চেয়ে আছে এক দৃষ্টিতে, এক প্রাণে। তার ভারী কণ্ঠ কানে ঠেকছে। সব জেনেও বুঝেও কেন না বোঝার ভান ধরো? কারণ আমি কষ্ট পেতে ভয় পাই। কষ্ট দিতে কিঞ্চিত পরিমাণ অবহেলা করো না। আমায় কষ্ট দিয়ে সুখে আছো তুমি। তোমার সত্যি কি তাই মনে হয়? তানিশা নিশ্চুপ হয়ে গেল। এই আহনাফ সে আহনাফ নয়, এ অন্য কেউ। এই আহনাফের দৃষ্টিতে ভালোবাসার প্রতিবিম্ব দেখতে পাচ্ছে সে। এই আহনাফ শুধুই তার। কান্নার মাঝে হাসি মিশ্রিত মুখ ভয়ঙ্কর রূপ ধারণ করলো। খুশিতে আত্মহারা হয়ে উঠল সে। আহনাফ আলতো করে চুমু খেলো তার ললাটে। তার হাসির রেখা বেড়ে গেল মুহূর্তে। নিজেকে এই প্রথমবার চরম ভাগ্যবতী বলে মনে হচ্ছিল তার। কম্পিত কণ্ঠে বলে উঠল, নিজেকে এতটা সুখী এর আগে কখনো মনে হয়নি। মনে হচ্ছে এখন মরে গিয়েও আমি শান্তি পাবো। তোমায় না পেলেও আক্ষেপ থাকবে না, আর কোনো অভিযোগ নেই আমার। আজ এই দিনটির জন্য আমি কতগুলো বছর অপেক্ষা করেছি সে শুধু আমিই জানি। কতখানি উতলা ছিলাম তা তোমায় বোঝাতে পারবো না। আমায় ছেড়ে দাও, তবু ভালোবাসা বন্ধ করে দিও না আহনাফ। এই অভাগী তাহলে আর সত্যিই বাঁচবে না। তুমি আসলে একটা বদ্ধ উন্মাদ তানিশা। আমি তোমার প্রেমে মত্ত, তোমাতেই মুগ্ধ, তোমাতেই শেষ আর তোমাতেই শুরু। আমার অস্তিত্ব তুমি ছাড়া বৃথা আহনাফ, একদমই বৃথা। আহনাফ হেসে উঠল। তার চোখে তো অশ্রুর ঝলঝল দেখা যাচ্ছে। চোখ নামিয়ে তানিশার হাতটা মুষ্টিবদ্ধ করে ফেল। এতদিন বাদে তানিশার ভালোবাসার উপলব্ধি করতে পারল সে। তানিশা দৃষ্টি গেল দরজার ওপারে। আড়লে থাকা আকাশকে বিন্দুমাত্র চোখে পড়ল তার। ইচ্ছে করে তার সামনে হুট করে চুমু খেল আহনাফের ঠোঁটে। আহনাফ নিজেও চমকে উঠল। তানিশা হেসে উঠল। আহনাফ একটু থতমত খেয়ে পড়ল। এখন তুমি চাও বাকিটা আমি দেখে নেব। আমি পারবো সব সামলাতে, চিন্তা করো না। আহনাফ মাথা তুলে পেরিয়ে গেল। আকাশ তখনই আড়াল হয়ে গেল। সে জানতে পারল না আকাশের উপস্থিতি। দীর্ঘ মেজাজে আহনাফ চলে যেতে আকাশের আগমন। তানিশা তখন নিজের ঠোঁটের রাঙানো লাল রং মুছে ফেল। আকাশ এসে চট করে ধরে ফেল তার হাতখানি। চমকে উঠল তানিশা। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে পড়ল, হাত ছাড়ো। কোন কারণে? এতক্ষণ তো অন্য পুরুষের বুকে, মনে, হৃদয়ে আলিঙ্গন করেছিলে, তখন আপত্তি হয়নি। এখন আমি তোমার হবু স্বামী, যেই হাতটা ধরলাম অমনি ছ্যাক করে উঠলে যে। তুমি আর সে আমার কাছের এক না। কেন এক নয়? তফাৎ কি আমাদের মাঝে? তা যদি তুমি বুঝতে পারতে। ছাড়ো আমায়। আকাশ এবার জোর খাটিয়ে তার বাহু আঁকড়ে ধরল। এতক্ষণে জমে থাকার রাগ বুঝি এবার উপচে পড়বে। তানিশা হেসে উঠল তার রাগ থেকে। বলল, কি হলো, রেগে যাচ্ছ কেন? এই তো সেদিন বললে আমি কোনো পুরুষের সাথে রাত কাটালেও তোমার অসুবিধে নেই, আর আজ এতটুকুতে এই দশা। চুপ করো। তুমি কি জানো না আমি এতক্ষণ কত কিভাবে অপমানিত হয়েছি? সব কিছু মুখ বুঝে নিতে পারলেও এখন আর আমার মাঝে ধৈর্য নেই। তোমায় সাবধান করছি তানিশা, চুপচাপ এসে বিয়েতে বসো। আমার মান সম্মান নিয়ে আর খেলো না। তানিশা তাচ্ছিলের স্বরে হেসে উঠল। আকাশের রাগ মাথায় চড়ে বসেছে। আর সহ্য করতে না পেরে হুট করে চর বসিয়ে দিল তানিশার গালে। সে হুমড়ি খেয়ে পড়ল বিছানার উপর। রাগে আকাশের ওষ্ঠজোড়া কাঁপছে, পুরো শরীর কাঁপছে। তানিশাকে টেনে হিঁচড়ে আবারও দাঁড় করল। দরজার ওপার থেকে কেঁপে উঠল রিয়া আর দিয়া। তারা দুজনেই হতভম্ব। ভেতরে পা বাড়াবি কি এই ব্যাপারে সন্ধ্যান। শায়লা বেগম আশ্চর্যিত। মেয়ে দুটো ওভাবে দরজার সামনে দাঁড়িয়ে কি করছে? তিনি এগিয়ে এলেন। তানিশা তখনও হাসছে। আকাশ রেগে হাতছাড়া হয়ে গেছে। ব্যাপারখানা তাকে মজা দিচ্ছে। চড়ে চড়ে ঠোঁট কেটে রক্ত পড়ছে। তানিশার হাসি যেন আকাশের রাগ আরও শতগুণে বাড়িয়ে দিল। তার এগোতে আঘাত করলো। তানিশার গলা চেপে ধরে একটু দৃঢ়তা প্রকাশ করলো না। দেওয়ালের সাথে চেপে ধরলো তাকে। তানিশা সইতে না পেরে হাত খামচে ধরল। দ্রুতই আকাশের হিংস্ররূপ যেন প্রকাশ পাচ্ছে। শায়লা বেগম কিং কর্তব্য বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইলেন। তাদের কেউই যেন কথা বলতে পারছিল না। তবুও সহসা তিনি চেঁচিয়ে উঠলেন। আকাশ থেমে গেল, ছেড়ে দিল তানিশাকে। তানিশা হুমড়ি খেয়ে মেঝেতে গিয়ে পড়ে গেল। ক্ষুদ্র আগুনের শিখা সবে জ্বলতে শুরু করেছে। তানিশার লক্ষ্য সেদিকেও রইল। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। শায়লা বেগম ছুটে ঘরে এলেন। দিয়া ছুটে গেল বাইরের দিকে। রিয়া প্রবেশ করলো ঘরে। তার হাত কাঁপছে ভয়তে। শায়লা বেগম বিমূঢ় চিত্রে চেয়ে রইল আকাশের দিকে। আকাশ গম্ভীর কণ্ঠে বলে উঠল, মেয়েকে বুঝিয়ে নিচে নিয়ে আসুন। হনন করে বেরিয়ে গেল সে। শায়লা বেগম নিশ্চুপ। আকাশের মধ্যে এতখানি অনুশোচনাবোধ দেখলেন না তিনি। এতটা মনুষ্যত্বহীন কেউ হয় কি করে? রিয়া এসে আগলে ধরল তাকে। শায়লা বেগম কঠোর হলেন। তার বোধবুদ্ধি জাগছে। আজ অব্দি তানিশার বাবা মুখে যতই বলুক না কেন কখনো হাত তোলার চেষ্টা করেনি তার উপর। সেখানে আকাশ বিয়ের আগে তার মেয়েকে মেরে ফেলছে। এতটাই কি তুচ্ছ?
নাকি তার মেয়ে? আবার উঁচু গলায় বলছে মেয়েকে বুঝিয়ে নিয়ে যেতে। কেন? কোন কারণে? তার মেয়ে কি এতটাই ফেল না? তানিশা হেসে উঠল, উঠে দাঁড়ালো। শায়লা বেগমের মনে হলো মেয়ে তাকে উপহাস করছে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তানিশা বলে উঠল, আমায় তৈরি করে দে রিয়া, নিচে যেতে হবে। রিয়া হক চকিয়ে গেল, টু শব্দ অব্দি করলো না। শায়লা বেগম চমকিত হয়ে ফেলেন। তানিশা বলে উঠলেন, কিছু না, মেরে তো আর ফেলিনি, শুধু হুমকি দিয়েছে। এতে কেউ মারা যায় না, মানুষ মারা যায় টাকার অভাবে, ভালোবাসার অভাবে না। শায়লা বেগম নিশ্চুপ নীরব, তার চক্ষু দুটি স্থির হয়ে রইল। সে কি সত্যি এতটা মেরুদণ্ডহীন? এখন তার মেয়েও তাকে মানুষের নিচু স্তরে ফেলে দিল। মেয়ের চোখে মুখে ঘৃণা স্পষ্ট, গলা নিচে স্পষ্ট দাগ দেখে শিউরে উঠলেন তিনি। তার শরীর নিস্তেজ হয়ে উঠল, অশ্রুজোড়া কাঁপছে তার। মেয়ের দিকে হাত বাড়াতেও কষ্ট হচ্ছে। পর্দার পিছনে এই মুহূর্তে ভয়াবহ আগুনে জ্বলে উঠল। আনব শান্ত সকলে ছুটে এলো ঘরের দিকে। রিয়া এক জায়গায় থমকে দাঁড়িয়ে রইল, আগুনের দিকে কারো নজর নেই। সবাই কেমন নিশ্চুপ হয়ে রইল। আফরিন, আহিম, তার সকলে ছুটে এলো। আগুন নিভানো হলো। একের পর এক বাধা এই বিয়েতে পড়ছে। আদৌ বিয়েটা হবে কি? উপস্থিত মেহমান গুনগুন শব্দ করছে। শায়লা বেগম এখনো নিশ্চুপ। বিয়ে হওয়া অবধি তিনি কি এমন নিশ্চুপই থাকবেন? আকাশের বাবা উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলেন, বিয়েটা কি আদৌ হবে? একটা বিয়েতে এত বাধা কখনো দেখিনি, মনে তো হয় না। মেয়ের চরিত্র ভালো, অলক্ষী একটা, না হলে এক বিয়েতে এত বাধা পড়ে কি করে? আকাশ ফিরল তার বাবার দিকে। তিনি চুপসে গেলেন। নিজম ভয়ে নিরুপমার হাত শক্ত করে চেপে ধরল। তার কানে ফিসফিস করে বলল, আপা, তানিশার গলায় কিসের দাগ? নিরু জবাব দিল না। সে নির্বোধ নয়, এই দাগ তার চেনা। শান্ত এগিয়েই যাচ্ছিল। আনাপ তাকে থামিয়ে দিল, বলে উঠল, এবার আমরা আর কিছু করব না, যা করার তিনিই করবেন। কে? আনাপ সামনে ফিরল। শান্ত দৃষ্টি মিলালো। শায়লা বেগম স্বয়ং উঠে দাঁড়ালেন। আকাশের সামনে দাঁড়িয়ে কষিয়ে একটি চর মারলেন তাকে। উপস্থিত সকলের মুখ বন্ধ হলো নিমিষেই। বরের গালে চর। আশ্চর্য, এরা কি মেয়ে বিয়ে দিবে না? রাগে চোখ মুখ ফুলে উঠল আকাশে। বিস্ফোরিত তার দৃষ্টি। শায়লা বেগম সবকিছু কটাক্ষ করে বলেন, তুমি আসতে পারো, এই বিয়ে আমি দিব না। আমার মেয়েও কোনো পুতুল না, আমি এখানে কোনো পুতুলের বিয়ে দিচ্ছি না। আকাশ রেগে অস্থির হয়ে উঠল। কি যে একটা বলতে কেউ বলল না। চারপাশের লোকজনের সামনে আর অপমানিত হবার কোনো মানে নেই। তবে এই শায়লা বেগমকে সে দেখে নেবে। উত্তেজিত হয়ে বিদায় নিল বরপক্ষ। শায়লা বেগম মেয়ের দিকে একটি নজর ফিরলেন। উপস্থিত সকলের সামনে ফিরে ক্ষমা চাইলেন। মেহমান একে একে বিদায় হচ্ছে। তানিশা এক জায়গায় চুপটি মেরে বসে আছে। তার কাঁদতে ইচ্ছে করছে, তবু কাঁদল না। শায়লা বেগম এগিয়ে এসে দাঁড়ালেন আহনাফের পাশে। নিচু স্বরে বললেন, তোমার কথা সত্য হয়েছে, কিন্তু এর মানে এইটা না তুমি জিতে গেছো। অতঃপর সামনে নিজের ঘরের দিকে আগালেন। অতিথি পক্ষ বিদায় নিচ্ছে এক একে। নিজম স্বস্তির নিঃশ্বাস পেল। নিরুপমা স্তব্ধ নয়নে চেয়ে রইল। তার বিশ্বাস হলো না আনাপ এটা করে দেখিয়েছে। শান্ত ছোট ছোট চোখ করে বলল, সব মেহনত পানিতে মিশে গেল। আন্টি এই কাজটা আরেকটু পরে করতে পারলো না? কেন? নতুন কি করেছিস? আইমের চোখে মুখে বিরক্তির চাপ। আফিন ঘাড় নাড়িয়ে বলল, সবকিছু বিফলে। নীল তার হাত শুকছে, কিছুর গন্ধ আসছে কিনা। আনাপ ফুরকুচকে ফেল। শান্ত বলে উঠল, আজ এক বালতি কুপো রেডি করেছিলাম, ভাবলাম বেটাকে উচিত শিক্ষা দিতে এই শীতের সময় কয়েকশো বার গোসল করালি হতো, তার হলো কই? গাড়ি তো চলে যাচ্ছে, গাড়ির উপর গোবর ফেললে কেমন হয় বলতো? আহনাপা শান্ত আচমকা হো হো করে হেসে উঠল। তানিশাও হেসে উঠল তাদের সাথে। সদ্য বিয়ে ভেস্তে যাওয়া বিষাদময় এই বাড়ি দ্রুত শোক নিবারণ করল। কবি চৌধুরী ছেলেকে দেখছেন, তার গর্ব হচ্ছে। তানিশার বিয়ে ভাঙ্গার কথা এরই মধ্যে ছড়াছড়ি হয়ে গেছে। কেউ কেউ কানাঘুষা করছে, কিন্তু তাতে ওর কি? আজ অব্দি কখনো কারোর কথা কানে দিয়েছে যে আজ দিবে? চুলগুলো বোধহয় এবার একটু বড় হয়েছে, ঘাড় ছুঁয়ে দিচ্ছে। এগুলো একটু কাটা দরকার। গাড়ির উপরে চুলগুলো বেশি ভালো লাগে। পকেট থেকে রাবার ব্যান্ড বের করে সবগুলো চুল পিছনে নিয়ে ছুটি বাঁধল। পকেট থেকে তখন লাইটারটা পড়ে গেল, সেটা কুড়িয়ে নিল। একবার লাইট জ্বালে আবার বন্ধ করে দিচ্ছে। মুখে একটা চুইংগাম চিবাচ্ছে। পরনে কালো রঙের একটা জ্যাকেট। শীত বোধহয় তাহলে এসে পড়ল। আলোর হালকা ঝিলিক দেখা যাচ্ছে। আব্রাহাম স্যার তার দিকে ঠিক কয়েকবার দূরে দাঁড়িয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছে। আচ্ছা, ওর মন এখন কেমন? বিয়ে ভেঙে গেছে বলে কি মানসিকভাবে ভেঙে পড়েনি তো? না, তানিশার মেন্টালিটি খুব শক্ত। এত সহজে সে ভেঙে পড়তে পারেনি।
বুক ভরে শ্বাস নিল। সামনে পা বাড়াতে যাবে অমনি থেমে গেল। তানিশা দৌড়তই তার চুলের ঝুঁটি খুলে ফেল, হাতের লাইটার পকেটে ঢুকিয়ে ফেল। আহনাফ এসে দাঁড়ালো তার সামনে। আবরাম আর আগালো না, দুজনকে দেখতে লাগলো খানিক্ষণ। আহনাফ তার এলোমেলো চুলগুলো কানে গুঁজে দিল, পিছনে ফিরল। কেউ ছিল না। না, নেই তো। তবে এই যে মনে হলো আবরাম ততক্ষণে আড়াল হয়ে গেছে। তানিশা জিজ্ঞেস করলো, কি হলো? কিছু না বলে চুলগুলো পেছন দিকে একসাথে করলো। বলো, রাবার ব্যান্ড আছে না তোমার কাছে? তানিশা দিব্যি মাথা নেড়ে মিথ্যা কথা বলো, না, নেই তো। বেশ, চলো। তানিশা সপ্তপণে হাত বাড়িয়ে দিল। হাতের মুঠোয় হাত জড়িয়ে একসাথে পা বাড়ালো দুজন। আজ দুজনকে বেশ অন্যরকম লাগছে। কেমন লাগছে আবরাম স্যার তা ভালোই বুঝতে পেরেছেন। বোধহয় তিনি দেরি করে ফেলেছেন মনে কথা জমা রেখে, কিংবা এই মানুষটি তার ভাগ্যে ছিল না। মেঝের দিকে ফিরে ভাবছেন, যে ভাগ্যে থাকে না তাকে কেন মনে জায়গা দেবার নিয়ম তৈরি হলো। সত্যটা মেনে নিতে কষ্ট পেতে হলেও মেনে নিল। শুরু থেকেই তো জানতো তানিশা তার হবার নয়, তবে স্বপ্নে দেখে ভুলে যে পা বাড়িয়েছিল তার মাসুল তো তাকেই দিতে হবে। আবরাম স্যার ব্যর্থ হাসি হাসার চেষ্টা করলো। এ আবার নতুন কি? দুমনের মিলন ঘটাতে গেলে একজনের মন তো ভাঙবেই। এই সত্য ভুলে গেলে হয় কি রে? দুজনেই ক্যাম্পাসের ভিতর দিয়ে সকলের সামনে হেঁটে চলে এলো। যাদের মনে খুদ বেশি ছিল তাদের মুখ বন্ধ হয়ে গেল। তাদের দেখলে যে কেউ বলবে তারা সদ্য দুজন প্রেমিক প্রেমিকা, যারা সবে প্রেমের সমুদ্রে পা ভিজালো। এবার জনগণের মাঝে নতুন সুর উঠেছে। বিয়েটা আহনাফের জন্যই ভেঙেছে। সবাই তো জানতো তানিশা কাকে ভালোবাসে। এই বিয়ে আবার কি করে হয়? আহনাফ বিচলিত হলো না, বরঞ্চ আবার শক্ত করে হাতটা জড়িয়ে ধরলো। তানিশা মিষ্টি করে হাসলো। আগে একটা হাঁটতে খুব ভয় লাগতো, আজ লাগছে না। জীবনের সঙ্গী সে পেয়ে গেছে। এভাবে হাত ধরে সারা জীবন হাঁটার সঙ্গী আজ তার পাশে। কোণের একদিকে শান্ত বসে হাততালি দিল, তার সাথে লাফিয়ে রিয়াও হাততালি দিল। বন্ধু মলে সকলে খুব খুশি, ইফাও খুশি। তবু তানিশাকে মেনে নিতে তার ভালো লাগছে না। তানিশা তার জন্য বরাবরই একটা খারাপ চরিত্র। তার সাথে আহনাফ ভাইয়া কি করে সম্ভব? সবসময় কি এমনই হয়? খারাপ চরিত্রের সাথে ভালো একটা চরিত্রের সংমিশ্রণ ঘটে যায়। এত ভালো সংস্পর্শে এসে খারাপও ভালো হয়ে যায়। এখন কি তেমনটা হবে? কলেজের বাইরে রাস্তার দুপাশে অনেক দোকান বসে, সেখানে অনেক মেয়েলি জিনিসপত্র পাওয়া যায়। আহনাফ এমনই একটা দোকানের পাশে এসে দাঁড়ালো। কিছু মেয়েরা আহনাফকে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল। তার মুগ্ধ দৃষ্টি যেন সরে না তার দিক থেকে। অমনি আবার তানিশাকে দেখতে পেয়ে মুখটা কালো করে ফেলো। আহনাফের পাশে তানিশাকে তাদের সহ্য হচ্ছে না। আচ্ছা, তার চোখে কি ছানি পড়েছে? ভালো মেয়েদের কি অভাব শেষমেশ কিনা তানিশা? আহনাফ এক প্যাকেট রাবার ব্যান্ড কিনলো। সবটা তানিশার হাতে দিয়ে একটা নিজের হাতে নিল। সকলের সামনে তানিশার চুলগুলো বেঁধে দিল। কিছু কিছু মেয়ের মন যেন তৎক্ষণাৎ পিষে গেল। তানিশা হতভম্ব দৃষ্টিতে চেয়ে আছে। কেউ এত সুন্দর করেও ভালোবাসতে পারে? নিজম চশমা দুবার পরিষ্কার করে ভালোভাবে দেখছে। ইস, আহনাফ কি যত্ন করছে তানিশার। কি সুন্দর করে চুলগুলো বেঁধে দিল। আর তার অশান্ত কপাল চাপড়াতে ইচ্ছে করছে। তার যত্ন করা তো দূর, একটু সেজে এলো ভালোভাবে ফিরে তাকায় না। কি নিরামিষ তার অশান্ত। আর এদিকে আহনাফ নিজম হাঁ হয়ে চোখের পলক ফেলে দেখছে। তারা দুজন রাস্তার এক কোণে দাঁড়িয়ে চা খাচ্ছে। বেদনায় তার মনটা পুড়ে যাচ্ছে। এই ভালোবাসা চোখে দেখা যাচ্ছে না। নিজম চোখ সরাতে বাধ্য হলো। মুখ ফুলিয়ে এসে হাজির হলো অশান্তর সামনে। অশান্তবাবু মিস চশমিশকে দেখে একগাল হাসলো। চশমিশ তার ব্যাগটা ছুঁড়ে মারল তার দিকে। অশান্ত হতবাক মনে করার চেষ্টা করলো। সকাল থেকে একটা ফুল কাজও সে করেনি। নিজমকে আজ নিরুপমা এসে পৌঁছে দিয়েছে বিধায় সে যাবে না, এটা সাধারণ বিষয়। তবে দোষটা করলো কি? ফোন অন করে গত রাতের মেসেজ পড়তে লাগলো। ভুলভাল কিছু বলেছিল নাকি? না, সেটাও তো বলেনি। তাহলে কোমল দৃষ্টিতে ফিরে তাকলো নিজমের দিকে। রিয়া মুখ ভেঙচি কাটে দিয়ে হাসলো। আবারও বিরক্ত হলো। শান্তকে আগে কখনো কারোর গায়ে পড়ে এতটা অনুনয় করতে হয়নি, এমনকি আহনাফকেও না। ঝগড়া করলে এক সপ্তাহ তাদের মুখ দেখা দেখি বন্ধ থাকতো, কিন্তু আজ দীর্ঘ নিঃশ্বাস ফেলো। প্রেমে বলে সব ফালতু হয়ে যায়। শান্ত বড় শান্ত স্বরে বলে উঠল, মিস চশমিশ, কি হয়েছে তোমার? নিজম ছোট ছোট চোখ করে ফিরে তাকালো। শান্ত হাসার চেষ্টা করলো। আহিম হালকা কেসে বলো, তুই নিশ্চিত কিছু করেছিস? মনে করার চেষ্টা কর। এরপর না চশমিশ তোর মুখের হাল বেহাল বানিয়ে ছাড়ে। সে আর আফিন মুখ টিপে হাসলো। শান্ত দুজনকে চোখ রাঙিয়ে আবারও চশমিশের দিকে ফিরল। সে দুপা তুলে চেয়ারে বসলো। ইফার তিথি এসে বলে উঠল, এভাবে সংসারে বসে আছিস কেন? ক্লাস করবি না? না, করব না। কেন? কারণ কি? তোমার শরীর ঠিক আছে তো চশমিশ? কপালে হাত রাখলো। নিজম হাত সরিয়ে বলে উঠল, আলগা পিরিত কম দেখান অশান্ত। কি কি বললে? ঠিক বুঝলাম না।
আগলা পিড়িত আবার কি? নিজম ঠোঁট চেপে ধরল। আফিন হেসে গানের সুরে সুরে বলল, পিরিতির কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত কইরো না। হেসে উঠল সকলে। শান্ত মাথা চুলকে বলল, ও আচ্ছা এটা। কিন্তু আমার পিড়িত তো আগলা না চশমিশ, ইটস রিয়েল, একদম ন্যাচারাল। চুপ করুন। জানেন আহনাফ কি করছে? কি আবার করছে? প্রেম করছে? তো গিয়ে শিখুন। কি শিখবো? শিখুন কিভাবে তানিশার চুল বেঁধে দিচ্ছে। তানিশার ওই একটু বেশিখানি বিড়ালের লেজ, ওগুলো আবার বাধা লাগে নাকি? চুপ থাক, তানিশা জানলে আস্ত রাখবে না। আরে চুপ থাকবো কেন? মিথ্যা কি বললাম? মিকুর লেজও ওর চুলের থেকে বড়। নিজম চট করে দাঁড়িয়ে পড়ল। চমড়ে ব্যাগটা হাতে নিয়ে বলল, তাও আহনাফ তানিশার যত্ন করছে, আপনি কি করছেন? হ্যাঁ, অশান্ত একটা। এটা ঠিক না চশমিশ। তুমি খুশি হলেও অশান্ত বলো, আবার রেগে গেলেও অশান্ত বলো। আমি বুঝবো কি করে? জটিল বিষয়ে অশান্তর এমন মজা মেনে নিতে পারল না নিজম। ধপ করে ব্যাগ দিয়ে বাড়ি মেরে চলে গেল সে। ইফার তিথিও চলল তার সাথে। শান্ত কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকার পর রেগে উঠে পড়ল, এই আহনাফের বাচ্চা প্রেম করছে ভালো কথা, দেখে করার কি আছে? নিজে সুখে থাকলে সবাইকে দেখিয়ে জ্বালাতে হবে নাকি? তোমার পাখি আজ খাঁচার বাইরে, পোষ মানানো কঠিন, কি করবে এবার? কিছু তো একটা করতেই হবে। চশমিশের রাগ ভাঙাতে হবে আর কি। কিন্তু আমি বলে দিচ্ছি, এই আহনাফের এই স্বভাব বদলাতে হবে। শালা তুই প্রেম করছিস ঘরের কোনায় গিয়ে কর না। তিনি কত বড় প্রেমিক পুরুষ, তা সবাইকে দেখাতে হবে। আরে আবার নিঝুম আসছে। শান্ত তরফর করে উঠে দাঁড়িয়ে পিছন ফিরল। আফিন আর আহিম হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবার অবস্থা। রেগে ঠোঁট চেপে পড়ল। সবগুলো এক কোম্পানির প্রোডাক্ট। ক্লাস শেষে নিজমকে কোনোভাবে মানিয়ে শুনিয়ে এনে গাড়িতে এসে ওঠালো শান্ত। মুখখানে ভার করে নিজম গাড়িতে এসে বসলো। শান্ত গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে উদ্দেশ্যহীনভাবে, কোনো তাড়া নেই তাদের। নিজম জানালার বাইরে উকি দিয়ে দেখছে। শান্ত কিঞ্চিত হাসলো। মেয়ে মানুষেরা ভালোবাসা নিয়ে বড্ড হিংসুটে হয়, কথাটা নিজমকে না দেখলে বিশ্বাসই করতো না সে। হঠাৎ ফুটপাতে ফুচকাওয়ালার দেখা। চট করে গাড়ি থামালো। নিজমে বুঝতে একটু সময় লাগলো, তবুও ফুচকার লোভ সামলে বসে রইল চুপ করে। শান্ত অনেক সাদাসাদির পর বলে উঠল, তুমি না আসলে নাই, আমি একা গিয়ে খাচ্ছি, তুমি বরং বসে বসে দেখো। বলেই চলে গেল। নিজম মুখ ভেঙচি কেটে বলে উঠল, হ্যাঁ, তুমি না আসলে নাই, নিজে গিয়ে এখন একা একা খাবে। ভালোই, আমিও দেখি একা খাই কি করে। চট করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শান্ত ফুচকার প্লেট হাতে নিয়ে দাঁড়ালো। নিজম চুপচুপি হেঁটে পাশে এসে দাঁড়ালো। তাকে সাধলো না একটিবারও। টুকটুক করে দুটো ফুচকা খেয়ে ফেলো। আঁকি দুটি বড় বড় হয়ে গেল। শান্ত একা একা দেখিয়ে খেয়ে ফেলেছে, এমন হলে তো ভাগ পাওয়া মুশকিল। মাথায় বুদ্ধি আটলো। চট করে এসে দাঁড়ালো শান্তর সামনে। সে ভুর কুচকাল। নিজম হাঁ করলো। তাতে কি, শান্ত নিচে একাই খাচ্ছে, সে রেখে যাচ্ছে। তাকে রাগাতে মজা লাগছে। ফুচকার টক ঝাল স্বাদের মতো প্রেমের এই টক ঝাল সম্পর্ক ভালো লাগে। রাগ ভাঙল মিস চশমিশের। বেশিক্ষণ মুখ ভার করে থাকতে পারে না সে। ফুচকার ভাগ সে পেয়েছে। শুধু তাই নয়, এর সাথে চায়ের সঙ্গীও। আইসক্রিম খেতে খেতে দুজন গেল শপিং করতে। এক হাতে আইসক্রিম, অন্য হাতে শান্তর হাত। জিজ্ঞেস করে উঠল, আমরা এখানে কি করছি? আমি একটা শার্ট কিনবো, চলো। এই শীতের সময় শার্ট কিনে কেউ? তাহলে শীতের পোশাকই কিনবো, চলো। শপিং করার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না নিজমের। সে তো দোকানের ভিতরে এক কোণে দাঁড়িয়ে ছিল। শান্ত একাই কেনাকাটা করে নিল। মিস চশমিশকে যেটা জিজ্ঞেস করে সেটাই মাথা নেড়ে বলে, হ্যাঁ সুন্দর অশান্ত, আপনাকে বেশ মানাবে। সত্যি মানাবে? নিজম চোখ বন্ধ করে মাথা নাড়ল। শান্ত ধমকে সুরে বলল, আজলামি পেয়েছো? হকচুকে উঠল নিজম। দোকানের লোকজনও চমকে উঠল। নিজম হতভম্ব। শান্ত শক্ত গলায় বলল, এটা আমায় মানায় কি করে? এটা তো মেয়েদের। 32 পাটি দাঁত বের করে ইয়া বড় হাসি দিল নিজম। চোখের চশমা খুলে ওনা দিয়ে পরিষ্কার করে চোখে পড়ে বলল, আরে অশান্ত, চশমায় এত ধুলো পড়েছে না, ঠিক করে খেয়ালই করিনি। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর, কার জন্য নেবেন? শান্ত চোখ মুখ শক্ত করে বলল। নিজম মাথা চুলকাতে চুলকাতে বলল, ও আচ্ছা, আমার জন্য? দেখি দেখি বলে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। শান্ত গভীর মুখে চেয়ে আছে। এই মেয়ের মধ্যে মেয়েলি ভাব কম, বাচ্চামো স্বভাব বেশি। শপিংয়ে কোনো মনোযোগই নেই। এই দিয়ে আর রিয়া হলে দোকান মাথায় করতো। এটা পছন্দ হচ্ছে না, এই সাইজে পাওয়া যাচ্ছে না, এটা নেই ওটা নেই, কত সব তালবাহানা। নিজম এসব কিছু করলো না। শান্তর হাত ধরিয়ে পড়ল, খুব সুন্দর, চলুন চলুন বাসায় ফিরি।
শান্তর হাতে ধরিয়ে পড়ল। মনে হচ্ছে এখানে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে গেছে। শান্ত স্মিত হেসে ভাবল, তার চশমিশ আলাদা, অন্যদের মতো না। এজন্যই তো ভালো লাগে চশমিশকে। তার চশমিশ অনন্য। দুজনেই শপিং শেষে গাড়ির কাছে ফিরে এলো। বিকেলের শেষ প্রহর, সূর্য আরও কিছুক্ষণ পরই ঢলে পড়বে। শান্ত ব্যাগগুলো গাড়ির পেছনে রেখে এগিয়ে এলো। নিজম তখন সবে গাড়ির মধ্যে ঢুকতে যাচ্ছে, অমনি দুটো মেয়ে এসে চ্যাপটে ধরলো তাকে। নিজম হতভম্ব, হতবুদ্ধির মতো চেয়ে রইল। একটি মেয়ে অতিরিক্ত খুশি হয়েই বলে উঠল, এই নিঝুম না? কি রে, তুই এখানে কি করছিস? আরে শুনিসনি, ও তো ওর বোনের সাথে এখন ঢাকাতেই থাকে। তা ঢাকাতে এসে আমাদের ভুলে গেলি? নিজম আশঙ্কিক ঘটনায় নির্বাক হয়ে রইল। মেয়ে দুটো নিজ থেকেই বলে উঠল, তা কি করতে এলি? শপিং নাকি? আমরা এসেছি অনেকক্ষণ, তোকে দেখলাম তো উপরে। জানিস, আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। তোর সাথে যে ছেলেটাকে দেখলাম, সে কে রে? ও নাকি? বলতে বলতে শান্ত এসে হাজির হলো। মেয়েটা শান্তকে এক নজরে দেখে বলে উঠল, না, এই তো তিনি নন। পাশে মেয়েটা তৎক্ষণাৎ কুনুইতে খোঁচা মারল। মেয়েটা চুপসে গেল। নিজম আমতা আমতা করে বলল, কে? কার কথা বলছেন? আরে কিছু না। তাই একে তোর বয়ফ্রেন্ড নাকি? হুম, বয়ফ্রেন্ডের গাড়িতে করে ঘোরাঘুরি ভালোই তো চলছে। পাশে দাঁড়ানো মেয়েটা হাসি থামালো, থমথমে গলায় বলে উঠল, আপনি নিঝুম? তুই কি আমাদের চিনতে পারছিস না? নিজম স্থির দৃষ্টিতে চেয়ে রইল। সে সত্যি চিনতে পারছে না। তার হৃদয়ে অদ্ভুত ব্যথা শুরু হলো। শান্ত এসে আগলে ধরলো তাকে। মেয়েটা শক্ত করে ধরে রাখা হাতটা ছেড়ে দিল। নিজম নিশ্চুপ। মেয়েটা হাসার চেষ্টা করে বলল, সরি রে, আমি ভাবলাম তোর বোধহয় সব মনে পড়ে গেছে, তাই তো। পাশে মেয়েটা তখনই ইশারা করে থামিয়ে দিল। নিজম এখনো নীরব। সে বোধহয় কিছু শুনতে পারছে না। এক প্রকার ঘুরে চলে গেল। কখন যে শান্ত তাকে গাড়িতে উঠিয়ে গাড়ি চালানো শুরু করলো, নিজম টেরও পেল না। তখন বোধহয় অনেক দূরে চলে এসেছে, কিন্তু অতীত থেকে দূরে নয়। নিজম চমকে উঠল। একবার সামনে একবার পিছনে তাকালো। শান্ত হেসে জিজ্ঞেস করলো, কি হয়েছে চশমিশ? নিজম চমকে উঠল। শান্ত শীতল চাহনি তার মন আস্থা দিল। শান্ত হাত বাড়ালো। সে এসে ঠাঁই নিল তার বুকের মাঝে, আগলে নিল নিজেকে তার মধ্যে। কিছু বলতে পারছিল না। শান্ত খেয়াল করলো নিজমের হাত কাঁপছে। হাতটা শক্ত করে ধরে নিল সে। নিজম কষ্ট পাচ্ছে। এই কষ্ট সে মেনে নিতে পারছে না। তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। কোনো মতে সামলে নিল, গাড়ির গতি কমিয়ে নিল। নিজম চোখ বন্ধ করলো। তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। মেয়ে দুটো এমনভাবে তার সাথে কথা বললো যেন কতদিনের চেনা, অথচ কত সহজভাবে তাকে বলে দিতে হলো সে তাদের চিনে না। ছি, কি বিচ্ছিরি ঘটনা। আকাশে আজ চাঁদ ওঠেনি। বড় অসহায় লাগছে আজ রাতের আকাশকে। চারিদিকে শুধু তারাই ভরা। এত তারা, অথচ চাঁদের কমতি তারা পূরণ করতে ব্যর্থ। একটি মাত্র চাঁদের এত শক্তি। রাতের অন্ধকার আকাশে এই চাঁদটুকুই তার সম্বল। শান্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠল, ঠিক ওই চাঁদের মতো আমার জীবনে তোমার বিস্তার চশমিশ। রাতের আকাশ যেমন চাঁদ ছাড়া নিঃসঙ্গ অসহায়, আমিও তেমন তোমায় ছাড়া। এই কদিনে তোমায় ছাড়া নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ হয়ে যায়। এতটাই কি ভালোবাসি তোমায়? পায়ের শব্দ পেয়ে চুপ হয়ে গেল। আহনাফ পাশে এসে দাঁড়ালো। তার হাতে তানিশার লাইটার। একবার জ্বালিয়ে আবার নিভিয়ে দিচ্ছে। নিস্তব্ধ চারিদিকে এর শব্দবট একাকিত্বের আভাস দিচ্ছে। আহনাফ এখন বুঝলো তানিশা কেন বারবার এমনটা করতো। শব্দ করে শ্বাস ফেলে বলে উঠল, কি হয়েছে? শান্ত চোখ বন্ধ করলো। এক নিঃশ্বাসে সবগুলো কথা এক নাগারে পড়ে গেল। আহনাফ এতক্ষণ ধরে লাইটার জ্বালিয়ে আবার নিভিয়ে দিচ্ছিল। এবার সেটা একদম পকেটে ঢুকিয়ে নিল। শান্তর গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। তোর কি ভয় করছে? শান্ত জবাব দিল না। তার দৃষ্টি শুনে আহনাফ বিশাল আকাশের দিকে তাকিয়ে পড়ল। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে পাওয়া সম্ভব। এর উদাহরণ তো তোর কাছেই আছে। তাহলে তুই নিরুপমাকে কেন পেলি না? আহনাফ চুপ হয়ে গেল। শান্ত ঠিক জায়গায় প্রশ্ন ছুড়েছে। আহনাফ হেসে উঠল। আশ্চর্য, তার হাসির শব্দ শান্ত একটু নড়েচড় উঠল। আহনাফ বলল, আমার ভালোবাসা তো একতরফা ছিল। আমি একাই শুধু ভালোবেসে গেলাম। তোর তো তেমন না। নিজের ভালোবাসে তোকে, না হলে এত সন্দিহান করার কারণ কি? ভালোবাসে বিশ্বাস নেই? আছে, কিন্তু চশমিশের কষ্ট আমায় বড্ড পীড়া দেয়। ওর নিশ্চুপতা আমার হৃদয় ক্ষতবিক্ষত করে তোলে। আমি পাগল হয়ে যাই আহনাফ। তুই বিশ্বাস করবি না, আজকে 1 ঘন্টা 15 মিনিট ও চুপ করেছিল। একটা কথা বলিনি আমার সাথে। শুধুমাত্র অতীতের কথাই ভাবছিল। যদি সবটা মনে পড়ে তখন। ভালোবাসলে কষ্ট তো পেতেই হবে শান্ত। তোর সহ্য করে নিতে হবে। তার সাথে ভালোবাসাকেও সামলাতে হবে। নিজেকে বেসামাল হয়ে গেলে যে মুশকিল। চশমিশ দ্বিধায় পড়ে যাবে। ওর বারবার মনে হবে ও ভুল করছে।
কাউকে ঠকাচ্ছে। আমার বিশ্বাস নিঝুম এটা মেনে নিতে পারবে না। আহনাফ হাসলো। তার শব্দহীন হাসির খোঁজ শান্ত পেল না, তবে শান্তর পাগলের মতো ভালোবাসার অস্তিত্ব আহনাফ ঠিকই পেল। সে ঘাড়ে হাত রাখলো, বলে উঠল, আমি তো আছি, থাকবো, দেখবো কি হয়, দুজনে সামলে নিব। আমার তাকে খুঁজে বের করতে হবে। নিঝুমের সব কিছু মনে পড়ার আগে তাকে খুঁজে বের করতে হবে। আহনাফ হেসে উঠল। শান্তর মধ্যে সিরিয়াসনেস ব্যাপারটা নেই, তবে নিঝুমের ব্যাপারে সে কোনো অবহেলা করবে না। তাকে যে বড্ড ভালোবাসে এই পাগলটা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।